আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা ভালো আছেন। আমাকে একটু জানাবেন যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো, এবং আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি দুঃখিত, আমি 1-2 মিনিট মনে হয় দেরি করে ফেললাম। আহ, আমরা আজকে আমাদের আরেকটি টপিক রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব। তবে রাইট ফর্ম অফ ভার্বে যাওয়ার আগে আমাদের গত লেকচারের অল্প একটু বিষয় বাকি ছিল, আমরা সেটি একটু শেষ করে নিব। তারপরে আমরা ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমাদের পরের আলোচনা আমরা পর্যায়ক্রমে শুরু করবো ইনশাল্লাহ। আপনারা শুধু একটু আমাকে কনফার্ম করবেন যে আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা। জি, এখনো পর্যন্ত আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সাউন্ড রিপিট হচ্ছে বলছেন। সাউন্ড রিপিট হচ্ছে, আসলে সাউন্ড রিপিট হওয়ার কথা না। বাকিদের কি সাউন্ড রিপিট হচ্ছে? আমার একটু বাকির একটু জানাবেন যে আপনাদের কি সাউন্ড এখন প্রবলেম হচ্ছে? ওকে, আমার মনে হয় এখন ঠিক আছে। এখন আপনাদের সাউন্ড রিপিট হওয়ার কথা নয়। ঠিক আছে, আমরা মনে হয় এখন শুরু করতে পারি। সাউন্ডের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমি আজকের শুরুতে আপনাদের একটি বিষয় দেখিয়ে নিতে চাই। বিষয়টি আমার গতদিন ক্লাস শেষে আমার নজর এসেছে। আমি একটু দেখাতে চাই সবাইকে। আমি গতদিন আপনাদেরকে এখানে একটি তথ্য দিয়েছিলাম, যেখানে হয়তো তাড়াহুড়ায় একটু ছোট্ট একটি বিষয় সেটি আমি ভুল করে ফেলেছি। আমি বিষয়টি একটু আপনাদের মনে করিয়ে দিব যে আমি ক্লাসে বলেছিলাম যে যখন একটি বাক্য অ্যাফার্মেটিভ হবে, একটু খেয়াল করবেন। আমি আপনাদের বলেছিলাম যে যখন কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হবে, যখন অ্যাফার্মেটিভ হবে তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন। অ্যাফার্মেটিভ হলে আমি বলেছিলাম যে আপনারা অ্যাজ এস এবং সো এস দুটি ব্যবহার করতে পারবেন, আমি বলেছিলাম। হ্যাঁ, অ্যাফার্মেটিভ হলে অ্যাজ এস সো এস দুটি ব্যবহার করা যাবে। নেগেটিভের ক্ষেত্রে বলেছিলাম সো এস ব্যবহার করা যাবে। বাট এখানে একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে যে আপনি একটু কারেকশন করে নেবেন। এই তথ্যটা দিতে আমি একটু ভুল করেছিলাম গত ক্লাসে। সেটি হচ্ছে শুধু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা অ্যাজ এস ব্যবহার করব, এবং নেগেটিভের ক্ষেত্রে আমরা অ্যাজ এস এবং সো এস আমরা দুটি ব্যবহার করতে পারবো। অর্থাৎ গতদিন আমি ঠিক একটু উল্টো করে ফেলেছিলাম তাড়াহুড়ায়। ঠিক আছে, আপনারা এই বিষয়টা একটু ঠিক করে নেবেন যে অ্যাফার্মেটিভ হলে অ্যাজ এস হবে এবং নেগেটিভ হলে অ্যাজ এস এবং সো এস আমরা দুইটি ব্যবহার করতে পারবো। আমি এখানে এক্সাম্পলও লিখে দিয়েছি, যে আমাদের যেটি আছে যে হি ইজ অ্যাজ ওয়াইফ অ্যাজ ইউ, সরি হি ইজ অ্যাজ ওয়াইস অ্যাজ ইউ আছে, যে সে তোমার মতোই জ্ঞানী। এখানে কিন্তু যেহেতু বাক্যটাতে কোনো নট নেই, আমরা কিন্তু অ্যাজ এবং অ্যাজ কি করেছি, ব্যবহার করেছি। এখানে আমরা সো অ্যাজ ব্যবহার করতে পারবো না, কারণ অ্যাফার্মেটিভে শুধুমাত্র অ্যাজ অ্যাজ হবে, সো অ্যাজ দিলে ভুল হবে, সো অ্যাজ দেওয়া যাবে না। আর আমাদের পরের বাক্যটিতে নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা সো অ্যাজ এবং অ্যাজ অ্যাজ আমরা দুটোই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখানে বলছি হি ইজ নট সো ওয়াইস অ্যাজ ইউ, সে তোমার মতোই জ্ঞানী নয়, সে তোমার মতো জ্ঞানী নয়। আমরা এখানে দুই ভাবে লিখতে পারবো। আপনারা বিষয়টা একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, এবং ওই ভুলের জন্য আমি দুঃখিত। ঠিক আছে, আপনি একটু ঠিক করে নেবেন। জি, আচ্ছা, সব ঠিক আছে বলছেন। আচ্ছা, জি, আপনাদের অনেকেই ধন্যবাদ। আপনারা সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে আমাদের পড়ায় আমরা মনোযোগ দিই। আমরা গত ক্লাসের সমস্যাটি ঠিক করে দিলাম। আমরা গতদিন দুঅলদুর আলোচনা দিয়ে শেষ করেছিলাম। আমি পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে উড ইউ মাইন্ড। এটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসেও আমাদের এটি আবার আসবে। তবু আমি এটি থেকে যেহেতু বেশ কয়েকবার পরীক্ষা প্রশ্ন এসেছে, আমরা এখানে একটু এটার আলোচনা আমরা করে নিই। এখানে যে বিষয়টি আমি বলছি যে সেটি হচ্ছে যে এটি আমরা অনেকেই জানি যে মাইন্ড ভার্বটি যেখানেই থাকবে, মাইন্ড, হ্যাঁ, মাইন্ড ভার্বটি যেখানেই থাকবে, এই মাইন্ড ভার্বের পরে আমাদের সবসময় কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি দিয়ে বাক্যটি লিখতে হয়। এবং উজিউ যে অংশটি আছে, আমরা যে বলছি এখানে উড ইউ মাইন্ড কথাটি বলছি, উড ইউ আমরা ব্যবহার করি কখন? উড ইউ মানে মূলত আমরা ব্যবহার করি যে আমরা কারো কাছে যখন
পোলাইটলি কিছু জিজ্ঞেস করতে চাই, পোলাইটলি, যে আমরা মানে কারো কাছে খুব ভদ্রভাবে, খুব নমনীয় ভাবে যখন কাউকে কোনো প্রশ্ন করি, তখন মূলত আমরা উড ইউ মাইন্ড কথাটি আমরা ব্যবহার করি। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যে উড ইউ মাইন্ড আমরা ব্যবহার করি খুবই নমনীয় ভাবে, ভদ্রভাবে কাউকে কোনো কিছু প্রশ্ন করতে, এবং মাইন্ডের পরে আমাদের সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন এখানে বলা হয়েছে উড ইউ মাইন্ড ড্যাশ মি এ কাপ অফ টি। তো এই যে মাইন্ড আছে, মাইন্ডের পরে আমার লাগবে ভার্বের সাথে আইএনজি লাগবে। তো এখানে গিভিং আছে, এটি হতে পারে, মেক আছে, হবে না। হ্যাঁ, ব্রিঙ্গিং আছে, এটা হতে পারে, আর ব্রিং ভার্ব ওয়ান হবে না। এখন আমাকে দেখতে হবে মিনিং এ কোনটি হয়। এখন বলছে উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি, অথবা উড ইউ মাইন্ড ব্রিঙ্গিং মি এ কাপ অফ টি। তো এখানে আমাদের যে দুটি যেই অপশন আছে, গিভিং যে অপশনটি আছে, গিভিং শব্দের অর্থ হচ্ছে দেয়া। আমরা জানি যে যখন আমি কোথাও বলছি গিভিং, গিভিং শব্দের অর্থ হচ্ছে দেয়া, এবং ব্রিং শব্দের অর্থ হচ্ছে, আপনারা এইটা থেকে অনেকেই একটু কনফিউজড হয়ে যান যে এখানে যেই ব্রিং এবং বট দুটি ভার্ব, আমি দুটি ভার্বের আমি একটু লিস্টটি লিখে দিচ্ছি, এটা আপনি একটু মনে রাখেন, এটি দরকার আছে। আমরা আনসারটা নিচ্ছি এখান থেকে বেছে, প্রবলেম নাই, বাট এখানে একটা জিনিস আমি বলে দিব, এটা তো অনেকেই কনফিউজড হয়। সেটি হচ্ছে আমি একটা ভার্ব বলেছি বাই। দেখেন, বাই মানে কোনো কিছু কেনা, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। হ্যাঁ, দুটি হবে, বট বট হবে। এবং এই যে ব্রিং, যে আমরা আরেকটা ভার্ব বললাম ব্রিং, খেয়াল করতে হবে ব্রিং, এই ব্রিং মানে হচ্ছে কোনো কিছু এনে দেয়া, কাউকে কোনো কিছু এনে দেয়া, এবং ব্রিং এর পাস্ট ফর্ম হবে ব্রট, এবং পাস্ট পার্টিসিপল হবে ব্রট। ঠিক আছে, এখানে ব্রিং বানানে যেহেতু একটা আর আছে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু একটা আর আসবে, বাইতে কিন্তু সেটি নাই, এই কারণে কিন্তু আমরা কি করছি, বট এবং বট লিখছি। তবে কেনা ইংলিশ কিন্তু আরেকটা আছে, সেটি হচ্ছে পারচেজ, এটা মনে রাখতে হবে। পারচেজ আরেকটি ভার্ব আছে, পারচেজ মানেও কেনা, এটার পাস্ট ফর্ম হবে পারচেজড, এবং পাস্ট পার্টিসিপল হবে পারচেজড। আমার মনে হয় আপনারা এই ভার্বগুলো একটু লিখে নেবেন, এগুলো একটু মনে রাখা দরকার, কারণ এগুলো থেকে অনেক সময় কনফিউজিং প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে আনসার করা মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যেতে পারে, আমরা ভুলও করে ফেলতে পারি, আমরা একটু লিখে নিব। তো আমরা শিখলাম যে উড ইউ মাইন্ড যেটি আছে, উড ইউ মাইন্ডের পর আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি দিব। আর আমরা আমাদের এই জায়গাতে কিন্তু দুটি ভার্ব পেয়েছি, আমরা একটা পেয়েছি আমরা যে ব্রিঙ্গিং, আর একটা হচ্ছে গিভিং। আমরা দুটি অপশন পেয়েছি, যে কোনটি এখন আনসার হবে। দেখুন, আমরা যদি খেয়াল করি যে বলছে উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি, এটা মানে হচ্ছে আচ্ছা তুমি কি দয়া করে আমাকে এক কাপ চা দিবা। তো এখন দিতে প্রশ্ন করছি, দিবে কিনা। আর যদি ব্রিঙ্গিং বলি তখন হবে এনে দিবে কিনা। তো আসলে এনে দেওয়ার বিষয়টা না, বিষয়টা হচ্ছে সে দিবে কিনা, আমাকে এক কাপ চা সে দিবে কিনা। এই ক্ষেত্রে আমাদেরকে গিভিংটাকে একটি রাইট আনসার হিসেবে নিতে হবে। আর ব্রিঙ্গিং যদি আমি বলি সে এনে দিবে, একজন, এখন তাকে আমি অনুরোধ করছি খুব বিনীত ভাবে এক কাপ চা দিতে, আমি বলতে পারি, কিন্তু এনে আরেক জায়গা থেকে এনে দিবে, এই বিষয়টা তাকে ওইভাবে আমি বলতে পারি না। তো এই কারণে আসলে ব্রিঙ্গিংটাকে আমরা রাইট আনসার হিসেবে নিচ্ছি না, আমরা কি করছি এখানে গিভিংটাকে রাইট আনসার হিসেবে নিচ্ছি। কোনো কনফিউশন থাকলে জানাবেন। এরপরে যে প্রশ্নটি আছে আমরা যদি সেটি দেখি, এখানে বলছে যে উড ইউ মাইন্ড ড্যাশ সিম্পলি আ কাপ অফ কফি। তো এখানে টেক আছে, আমাদের টেকের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে টেকিং আছে, সো এটি আমাদের রাইট আনসার হবে। এখানে টু আছে, নেওয়া যাবে না। এখানে শুধু টেকেন আছে, ভার্ব থ্রি, এটিও নেওয়া যাবে না। আর এখানে ফর আছে, ফর তো এখানে দেয়াই যাবে না, সো এটিও আমাদের ভুল। ঠিক আছে, দশম নিবন্ধনে আরেকটি প্রশ্ন এসেছে, দেখুন দশম নিবন্ধনে বলছে যে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। তো এখানে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তো সেই ক্ষেত্রে আমরা ভার্ব ওয়ান দিতে পারবো না, টু দিতে পারবো না, টু ওপেন লিখতে পারবো না, সো ওপেনিং হবে আমাদের আনসার। ঠিক আছে, তো এটি খুব সহজ, আমি আশা করব আপনারা বুঝেছেন এবং মনে রাখতে পারবেন যে মাইন্ড থাকলে আমরা কি করছি, ভার্বের সাথে আইএনজি নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা পরবর্তী আলোচনায় যাব। এটি হচ্ছে আমাদের একদম শেষ কমপ্লিটিং সেন্টেন্সের শেষ রুল। আমরা এই জায়গাতে যে বিষয়টি শিখবো একটু খেয়াল করবেন, সেটি হচ্ছে যে চুয়াডাঙ্গা থেকে দেখছেন তুহিন আহমেদ, থ্যাংক ইউ ভাই, এই অনলাইনের কারণে আপনাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আচ্ছা, জি, ওকে। আচ্ছা, দেখুন আমরা এখন যে বিষয়টি দেখব, অ্যাজ, সিন্স, বিকজ, তিনটি বিষয়। হ্যাঁ, এবং এখানে আলোচনার অনেক কিছুই আছে।
তবে আমরা যেহেতু কয়েকদিন পরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, সিম্পল টু কমপ্লেক্স কিভাবে করে, কমপ্লেক্স টু সিম্পল কিভাবে করে, আমরা যখন শিখবো তখন এইটার একটা বিস্তারিত আলোচনা আমাদের তখন হয়ে যাবে। তখন আমাদের এই বিষয়গুলো আরো বেশি আমাদের একদম কমন সেন্সে ঢুকে যাবে, যেখানে কি ঘটে, কেন ঘটে, কেমন কিভাবে হয়। তবে এখন শুধুমাত্র আমি কয়েকটা বিষয় আপনাদের বলে দিব। সেটি হচ্ছে, আমরা ইতিমধ্যে সিন্স দিয়ে একটা ব্যবহার দেখেছিলাম, যে সিন্সের পরে যখন সময় থাকে তখন সিন্স একটা সেখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে এর আগে সেটি বুঝিয়েছিলাম। আর আজকে আমরা একটু মনে রাখবো যে অ্যাজ, সিন্স এবং বিকজ, বিকজ এই যে তিনটি জিনিস লিখলাম, এদের অর্থ যখন যেহেতু হয়, যেহেতু, তখন এরা বাক্যে কনজাংশনের কাজ করে। এরা কি বাক্যে কি হয়? তখন কনজাংশন হয়। যখন এগুলোকে যখন আমরা বাক্যে কনজাংশনের হিসেবে ব্যবহার করব, তখন এদের অর্থটা হবে যেহেতু। খেয়াল করেন, যেমন আমি লিখতে পারি যে হি, দেখেন আমি লিখতে পারি যে হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ, রিজন হচ্ছে, কারণটা হচ্ছে হিজ ফাদার ওয়াজ সিক, যে তার বাবা কি ছিল? অসুস্থ ছিল, এই জন্য সে অ্যাবসেন্ট, হ্যাঁ, সে আসেনি। এখানে এই যে বাক্যটা আমরা লিখেছি বিকজ, এখানে বিকজ কিন্তু যেহেতু বা কারণ অর্থে বসছে, হ্যাঁ, যেহেতু বা কারণ। আমরা বলছি যে তিনি অনুপস্থিত ছিলেন যেহেতু বা তার বাবা অসুস্থ থাকার কারণে তিনি কি ছিলেন? এখানে অনুপস্থিত ছিলেন। এই বাক্যটা কিন্তু আমরা চাইলে সিন্স দিয়ে লিখতে পারি। আমরা চাইলে সিন্স দিয়ে আমরা যদি লিখি, আমরা তখন লিখতে পারি যে সিন্স, খেয়াল করবেন, আমরা লিখতে পারি যে সিন্স হিজ ফাদার ওয়াজ সিক, যেহেতু তার বাবা অসুস্থ ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট, হ্যাঁ, যেহেতু তার বাবা অসুস্থ ছিল, যেহেতু, খেয়াল করবেন, বলছে যেহেতু তার বাবা অসুস্থ ছিল সেহেতু সে কি? অনুপস্থিত, তিনি আসলে আসতে পারেননি, অনুপস্থিত আছেন। তো আমাদের এখানে এই সিন্স এবং অ্যাজ কে আমি কিন্তু এখানে সিন্স ব্যবহার না করে অ্যাজও ব্যবহার করতে পারি। আমি যদি অ্যাজ দিয়েও লিখতাম যে অ্যাজ হিজ ফাদার ওয়াজ ইল হি ওয়াজ অ্যাবসেন্ট, তবুও কিন্তু বাক্যটি হতো, কোনো প্রবলেম ছিল না। তো এই জায়গাতে যেহেতু আমাদের এই অ্যাজ সিন্স হচ্ছে, এগুলো সব কনজাংশন, যেহেতু এগুলো কনজাংশন, আপনারা খেয়াল করেন বাকি একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, দুই পাশেই দেখেন, এখানেও একটা সাবজেক্ট একটি ভার্ব আছে, এখানেও একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। যখন এগুলো এরকম কনজাংশন হয় তখন এরকমের একটা সাবজেক্ট একটা ভার্ব এবং পরে আবার একটি সাবজেক্ট একটি ভার্ব এইভাবে থাকে। কিন্তু এগুলোর মধ্যেই আবার কিছু চেঞ্জ আসতে পারে। যেমন দেখেন, আমি যদি লিখি বিকজ অফ, বিকজ অফ কিন্তু এটি কিন্তু একটি ফ্রেজ, এটি কিন্তু কনজাংশন নয়। বিকজ অফ কিন্তু একটি ফ্রেজ, এটি কিন্তু কনজাংশন নয়। বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে, খেয়াল রাখবেন, বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে, কারণে। বিকজ মানে হচ্ছে কারণ বা যেহেতু, কিন্তু বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে, এটা একটা ফ্রেজ, এটি কিন্তু কনজাংশন নয়। সো আপনি যখন বিকজ অফ দিয়ে কোনো বাক্য লিখবেন, সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু শুধু সাবজেক্ট একটি এবং একটি ভার্ব আপনাকে রাখতে হবে, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আপনাকে বাক্যে রাখতে হবে। একটার বেশি রাখলে কিন্তু বাক্যটি ভুল হবে। যেমন আমি বলতে পারি যে বিকজ, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, তিনি নিজেই অসুস্থ ছিলেন, বিকজ অফ হিজ ইলনেস হি couldn't join us for the picnic, যে আমাদের সাথে সে পিকনিকে অংশগ্রহণ করতে পারেনি তার অসুস্থতার কারণে। খেয়াল করবেন, যখন আমি বলছি বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, ভাই বিকজ অফ হচ্ছে একটি ফ্রেজ, এই জন্য দেখেন একটি সাবজেক্ট এবং একটি ভার্ব রেখেছি, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব রেখেছি। তো আপনারা যখন ইংলিশ পড়বেন এটি খেয়াল করে পড়তে হবে যে বাক্যের মধ্যে যেটি আছে এটি কি কনজাংশন নাকি ফ্রেজ। ফ্রেজ হলে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, আর যখন কনজাংশন হবে তখন একটি সাবজেক্ট একটি ভার্ব, আবার একটি সাবজেক্ট একটি ভার্ব। এই বিষয়টা মেইনটেইন করে সে চলবে, ঠিক আছে? তো এরকম ভাবে বিকজ অফ এর সাথে সাথে আমরা আরো কয়েকটা জিনিস জেনে রাখি, আমাদের এগুলো কাজে লাগবে। বিকজ অফ মানে কারণে, এরকম আছে ডিউ টু, হ্যাঁ, আপনারা দেখবেন ডিউ টু শব্দের অর্থ কারণে। আমরা লিখতে পারি অন অ্যাকাউন্ট অফ, এটার অর্থ কারণে, ঠিক আছে? এগুলি ওয়িং টু, এগুলো অর্থ কারণে। এগুলো যখনই বাক্যে থাকবে বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, তখনই বাক্যে একটি সাবজেক্ট একটি ভার্ব দিতে হবে। যদি আপনি একটি সাবজেক্ট একটি ভার্বের বেশি আপনি রাখেন আপনার বাক্য কিন্তু ভুল হবে। সো এই বিষয়টাকে অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝেছেন আমার কথা। এগুলো আমাদের ট্রান্সফরমেশন, সেন্টেন্স কারেকশন সহ অনেক জায়গাতে আমাদের এগুলো দরকার হবে।
এই বিষয়গুলো আমি এখানে বলে দিলাম আপনাদেরকে। আমি আশা করবো আপনারা এগুলো একটু মনে রাখবেন। তো আমাদের আরো কিছু বিষয় আছে, আমি এখানে বলে দিলাম যে আমরা যেই কমপ্লিটিং সেন্টেন্স আমরা পড়লাম, এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা যেহেতু আজকে শুরু করছি, আমরা সেখানে বাকি আলোচনাগুলো করে নেব ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার বলবো আপনাদেরকে যে আপনাদের এই রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে যাওয়ার পরে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বের উপর একটা এমসিকিউ প্র্যাকটিস শিট দিব আমরা। সেই শিটটি আমরা সলভ করব, সবাইকে আমি আগে দিব এবং পরবর্তীতে ক্লাসে মধ্যে আমি শিটটার আবার সলিউশনও সবাইকে করে দিব যে আমরা কি পড়লাম এবং সেটার প্রয়োগটা আসলে বাক্যে বা পরীক্ষার সময় আমরা কিভাবে করব। সো আপনারা আজকে যেহেতু রাইট ফর্ম ভার্বে আলোচনা শুরু করবো, আজকে কিন্তু আমি অনেক বেশি এমসিকিউ প্রশ্ন দেখাবো না, একটু কম দেখাবো, কারণ রাইট ফর্ম ভার্বে অনেক কিছু আছে, সবকিছু আলোচনা করতে গেলে আমাদের কয়েকটা ক্লাস লাগবে, আমরা এত সময় দিতে পারবো না আসলে আপাতত। এই জন্য আমরা এমসিকিউ একটু কম দেখবো বা বেসিকটা মাথায় নিব। ক্লাসগুলি শেষে আমি এমসিকিউর উপরে আপনাদেরকে একটি ক্লাস দিব, সেখানে আমরা প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান করে নেব ইনশাল্লাহ। তাহলে আমাদের এটি শেষ হয়ে গেল। এই ওয়ার্কশিটটি যারা এখনো পাননি বা এই ক্লাস নোটটি যারা পাননি, তারা যদি নিতে চান আমাকে আপনারা মেসেজ করতে পারেন, অথবা আমার পেজে গেলে আমাকে একটু মেসেজ করলেই হবে ইনশাল্লাহ, আমি আপনাদের দিয়ে দিব। এছাড়া আমার প্রোফাইলে একটা দেয়া আছে পিডিএফ, এই অংশটুকু আমি দিয়ে দিব, যাদের লাগবে তারা একটু নিয়ে নেবেন কষ্ট করে। আচ্ছা, আসেন আমরা আমাদের পরের যে আলোচনা, আমরা আজকে রাইট ফর্ম ভার্ব শুরু করব বলেছি, আমরা একটু মনোযোগী হই, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা রাইট ফর্ম অফ ভার্ব যে টপিকটা আছে, এই টপিকের মধ্যে প্রথমে যে কথাটি দেখি সেটা হচ্ছে রাইট কথাটা আমরা পাই। রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, হ্যাঁ সঠিক। এবং এখানে একটি শব্দ আছে ফর্ম, হ্যাঁ খেয়াল করবেন, এখানে কিন্তু ফ্রম না ভাই, দেখেন এটা আছে ফর্ম। ফর্ম এটি একটি নাউন, আবার এটি ভার্ব হয়, এটি নাউন হয়, এটি ভার্ব হয়। যখন এটা মানে ভার্ব হয় তখন এই ফর্ম মানে গঠন করা, কোনো কিছুকে গঠন করা। আর ফর্ম শব্দটা যখন নাউন হয় তখন এটার অর্থ হয় রূপ, তখন এটার অর্থ হচ্ছে রূপ, আমরা মনে রাখবো এটার অর্থ হচ্ছে রূপ। আবার ফর্মের আরেকটা নাউন ফর্ম আছে ফরমেশন, ঠিক আছে? তো আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা শুধু জানি যে রাইট হচ্ছে সঠিক, ফর্ম মানে রূপ, অর্থাৎ আমরা যে বলছি রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক রূপ, আমাদেরকে ভার্বের সঠিক রূপটা এই টপিকে ব্যবহার করা শিখতে হবে, এটি আমাদের মূল উদ্দেশ্য। একটি ভার্বের অনেকগুলো ফর্ম হয়, এস বা ইএস হয়, আইএনজি হয়, আমরা ভার্ব 3 দেখি, ভার্ব 2 দেখি, কখনো 2 হয় কখনো হয় না, এই যে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বে মূলত শিখে থাকি। তবে এই রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে আমাদের সবচেয়ে বেশি যেটি লাগে সেটা হচ্ছে টেন্স। যে টেন্স জানে না তার পক্ষে রাইট ফর্ম অফ ভার্বে কাজ করা খুব ডিফিকাল্ট হয়। তো আমরা শুরুতে যেটি করব, আমরা শুরুতে রাইট ফর্ম অফ ভার্বের জন্য আমরা টেন্সের কিছু বেসিক আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমরা বেসিক কিছু বিষয় আলোচনা করব, আপনারা একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আজকের ক্লাসটা যদি একটু দেখেন তাহলে রাইট ফর্ম অফ ভার্বের টপিকে আপনার আর জীবনে কোনো অসুবিধা থাকবে না ইনশাল্লাহ। এবং একই সাথে আগামী ক্লাসগুলো আপনি এনজয় করবেন। আমি বলি আজকে আমি ক্লাস দিচ্ছি না, ধারণা দিচ্ছি, এবং এই টপিকের আজকের বেসিক ধারণাটা নিলে আগামী ক্লাসগুলো আপনার জন্য ইফেক্টিভ হবে, আপনি সুন্দরভাবে বুঝবেন, আমার সাথে রিলেট করতে পারবেন আমি কেন কি বলছি এবং কিভাবে বলছি। কিন্তু আজকের ক্লাস মিস করলে বাকি ক্লাসগুলো আপনাকে মুখস্থ করতে হবে, তো আমি চাই না আপনারা মুখস্থে যান, আপনারা একটু বুঝে বুঝে পড়েন। সো আমি আপনাদেরকে আজকের ক্লাসে শুধুমাত্র রেডি করব, সবাইকে আমি একটু রেডি করে নিব। তো আমরা এই রেডি হওয়ার জন্য আমাদের শুরুতে যেটি করতে হবে, আমাদেরকে টেন্সের আলোচনা করতে হবে। এখন টেন্সের আলোচনা করতে গেলে অনেক কিছু বলার প্রয়োজন হয়, তবে আমি একটু শর্ট করে যাব, কারণ এত আলোচনা করলে আমরা আসলে আমাদের কোর্স শেষ করতে পারবো না। এখন আমি আমার পেইড বেচে আমি শুধু টেন্সের উপরে 3-4টা ক্লাস নেই, রাইট ফর্ম অফ ভার্বের উপরে প্রায় 6-7টা ক্লাস নেই, এই দুইটা মানে টপিক মিলে প্রায় 15 ঘন্টা আমি পড়াই। তো এখানে এত টাইম আমরা ইনভেস্ট করতে পারবো না এই মুহূর্তে, এনটিএস এর জন্য এত কিছু লাগবেও না, কিন্তু তবু যেন আমরা এমন ভাবে একটা প্রিপারেশন নিতে পারি যে আমাদের এনটিআরসি, প্রাইমারি, বিসিএস সহ এই পরীক্ষাগুলো যেগুলো বেশি বেশি আসে এগুলো যেন আমাদের প্রবলেম না থাকে, আমরা সেইভাবেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা টেন্সের একদম যদি বেসিক কিছু কথা বলি, কয়েকটি টেন্স আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। একটু খেয়াল করবেন, এই কথাগুলো কিন্তু আমি পরবর্তীতে রুল আকারে বলবো, এখন যা দেখবেন পরে সবগুলো কথাই আমাদের জন্য মানে প্রশ্ন এগুলো থেকে আসা প্রশ্ন আমরা পরবর্তী সলভ করবো এই কথাগুলোর উপর ভিত্তি করে। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট প্লাস কি থাকে, ভার্ব 1 থাকে,
এবং আমরা জানি ভার্ব ওয়ানের সাথে আমাদেরকে অনেক সময় এস বাই এ যোগ করতে হয় যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। এগুলো আমরা জানি। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা এখানে মনে রাখতে হবে, দেখেন আমি একটু রেড করে দিচ্ছি লাইনটা, এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কি বোঝায়, আমরা কি বলি, কি প্রকাশ করি, যদি কেউ বলে আমাদের মনে রাখতে হবে এটা দিয়ে আমরা যেটা করি, আমরা প্রথমত এটা দিয়ে হেবিচুয়াল ফ্যাক্টগুলোকে বলি। হেবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ আমাদের যত অভ্যাসগত কর্ম আছে সেগুলো আমরা এই টেন্সে বলি। খেয়াল রাখবেন কিন্তু গত বিসিএস এ এই রকমের কয়েকটা প্রশ্ন আসছে শুধুমাত্র এই প্রেজেন্ট ইনডিফিনিটের এই বিষয়গুলো থেকে। হেবিচুয়াল ফ্যাক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। এরপর হচ্ছে আমাদের ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য আমাদেরকে এই টেন্সে লিখতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ মানে একটি বৈজ্ঞানিক সত্য। গাছের জীবন আছে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। সো এই যে বৈজ্ঞানিক সত্য আছে, এই বৈজ্ঞানিক সত্যকে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। এইটার বাইরে আপনি লিখতে পারবেন না, লিখলে ভুল হবে। ঠিক আছে, লিখলে ভুল হবে, এই বিষয়টা এখানে একটু মনে রাখবেন। এরপর আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিষয়টা ভালোভাবে মনে রাখবো সেটি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি বোঝায় বলেন তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জানি যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে এম, ইজ এবং আর থাকে, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে। ভার্বের সাথে আইএনজি থাকে। এবং এই জায়গাতে আমাদেরকে ছোট্ট করে একটা বিষয় মনে রাখবো আমরা, যে আমরা একটু মনে রাখবো যে এই যে আমরা যে এম ইজ আর ব্যবহার করব, এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার সাবজেক্টটা যদি আই হয় আমাকে সবসময় এম ব্যবহার করতে হবে। এই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, যদি আমরা দেখি সাবজেক্টটা সিঙ্গুলার অর্থাৎ একটি বোঝাচ্ছে, আমরা ইজ দিব। আর সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে আমরা আর দিব। ঠিক আছে, আই হলে এম দিব। এরপর এছাড়া যদি সিঙ্গুলার হয়, আমরা এই যে দেখেন সিঙ্গুলার এস, এই যে ইজের সাথে এস আছে, আমরা এটাতে রিলেট করতে পারি। সিঙ্গুলারের সাথে ইজ হয়, এবং যদি সেটা প্লুরাল হয় তাহলে আর হয়। আমরা এটা বুঝে পড়বো। ঠিক আছে, আমরা বুঝে এগুলোকে ব্যবহার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কি বোঝায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বোঝায় এই মুহূর্তে কোনো কিছু চলছে। এই মুহূর্তে, একটু লাইনটা মনে রাখবেন, এই মুহূর্তে কোনো কিছু চলছে, অথবা বলতে পারি হচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে কোনো কিছু চলছে বা হচ্ছে, যেমন আমরা পড়ছি, হ্যাঁ, লাইটটি জ্বলছে, লোকটি হাঁটছে, এই যে কাজগুলো, ঠিক এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে, এগুলো সবসময় আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট লাগে, এরপর লাগে আমাদেরকে হ্যাভ দিতে হয় এবং হ্যাজ দিতে হয়, এবং তারপর হচ্ছে আমাদেরকে কি দিতে হয়, ভার্ব থ্রি দিতে হয়। তো এই জায়গাতে আমরা আবার একটু ছোট্ট করে মনে রাখবো, এখানে মনে রাখবো যে আই এর সাথে আমাদের সবসময় দিতে হবে হ্যাভ, এবং যত সিঙ্গুলার নাউন থাকবে, যত সিঙ্গুলার নাউন আছে, যত সিঙ্গুলার সাবজেক্ট আছে, সেই সিঙ্গুলার নাউন প্রোনাউন বা সিঙ্গুলার সাবজেক্ট যাই থাকুক, তার সাথে আমরা সবসময় হ্যাজ দিব, এবং প্লুরালের সাথে আমরা কি করব, আমরা হ্যাভ দিব। ঠিক আছে, এবং এখানে আমরা মনে রাখবো যে এই যে দেখেন আমাদের যে এখানে হ্যাজের সাথে অ্যাস আছে, এটা দিয়ে কিন্তু আমরা সিঙ্গুলারকে বুঝতে পারি যে হ্যাজের সাথে যেহেতু অ্যাস আছে, এটি সিঙ্গুলারের সাথে হবে। এবং যত প্লুরাল থাকবে সবার সাথে আমরা কি দেবো, হ্যাভ দেবো। আর আয়ের সাথে হ্যাভ হবে সবসময়, এটি একটু মনে রাখতে হবে। ওকে, এটি হয়ে গেল। কিন্তু সবচাইতে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব। কখন ব্যবহার করব মনে রাখতে হবে যে এইটা দিয়ে বোঝায় এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে। এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে, এটা একটু মনে রাখবো আমরা। এই মাত্র কোন একটি কাজ শেষ হয়েছে, আমরা বইয়ের মধ্যে এভাবে পড়ি যে কোনো কাজ শেষ হয়ে গেছে, যার ফল এখনো বিদ্যমান আছে, এরকম ভাবে অনেক কিছু বলা আছে। আমরা এত ক্রিটিক্যাল করে এটা বোঝার দরকার নাই, আমরা শুধু এইভাবে নিব যে যেই কাজটি এই মুহূর্তে এই মাত্র শেষ হয়েছে। যেমন আমি মাত্র খেয়ে উঠলাম, কিভাবে বলি কথাটা, আমি খেয়েছি, আমি দেখেছি, আমি গিয়েছি, আমি খাইনি। আমার যদি খাওয়া হয়ে যেত আমি বলতাম কি যে আমি খেয়েছি, আমার মানে খাইনি, আমি বলছি যে আমি খাইনি। না খেলে বলি খাইনি, আর খেয়ে থাকলে বলি খেয়েছি, তাই না? তো
এই টেন্সের মূল ব্যাপারটা হচ্ছে কাজটা এই মাত্র শেষ হয়েছে। আমরা কিন্তু কথাটা এইভাবে বলতে পারি যে আমি খেয়েছিলাম, যখন ছিলাম বলবো তখন পাস্ট টেন্সে চলে যাবে, পাস্ট টেন্সে চলে যাবে, আর পাস্ট ইনডিফিনিট হবে তখন। আর যখন আমি বোঝাতে চাচ্ছি যে কাজটি মাত্র করেছি তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্টকে লিখবো। আমি যদি বিষয়টা এইভাবে বুঝাই আপনাকে, এটা একটু বুঝে নেওয়া দরকার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমাদের অনেকগুলো রুল আসবে, একটু শুধু বুঝে রাখেন। সেটা হচ্ছে যে আমি খেয়েছি, আমি খেয়েছিলাম, আমি দুটি কথাই বলতে পারি। আমার সামনে, আমার সামনে ধরেন আপনি বসে আছেন এবং আপনি, আমি খাওয়া সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই, আমি বলবো আপনাকে খাওয়া সম্পর্কে কিছু একটা বলবো। আমার বলাটা দুই রকম হইতে পারে। একটা বলতে পারি যে আমি খেয়েছিলাম, পাস্টে বলতে আই এট, আমি খেয়েছিলাম। আর বলতে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আমি যদি আপনাকে বোঝাতে চাই যে ভাইরে আমি খেয়েছি, তবে মাত্র একটু আগে খেয়েছি, 10 মিনিটও হয়নি আমি খেয়েছি, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্টে আপনাকে বাক্যটা বলবো। আর যদি আমি আপনাকে বোঝাতে চাই যে আমি অনেক আগে খেয়েছিলাম, যেমন দুপুরবেলা খেয়েছিলাম, তখন কিন্তু আমি আই অ্যাড বলবো, দুপুরে খেয়েছিলাম। অর্থাৎ আমার জায়গা থেকে আমি দুই ভাবেই কথাটা আপনাকে বলতে পারবো। আমি খেয়েছিলামও বলতে পারবো, আমি খেয়েছিও বলতে পারবো। এখন আমার মাথায় কাজ করবে যে আমি আপনাকে কোনটা বলতে চাই, আমি কি আগে খেয়েছি বলতে চাই নাকি মাত্র খেয়েছি এটা বলতে চাই। যদি বোঝাতে চাই অনেক আগে খেয়েছি, পাস্ট ইনডিফিনিটে বলবো। আর যদি আপনাকে বোঝাতে চাই মাত্র খেয়েছি, প্রেজেন্ট পারফেক্টে বলবো। একই মিনিং এর মতোই হবে, কিন্তু আমার টেন্স দেখে আপনি বুঝতে পারবেন আমার এই যে আমি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি দিলাম নাকি দেইনি, এইটার ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে কাজটাকে আমি মাত্র করেছি নাকি অনেক আগে করেছি। ঠিক আছে, এইটা গেল বেসিক কথা। ওকে, এইটা আমাদের দুইটা টেন্সের মধ্যে পার্থক্য। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা ব্যবহার করব যে যখন কোন একটি কাজ এই মাত্র শেষ হয়েছে তখন আমরা এই টেন্সটি ব্যবহার করব। এরপর আসেন, এই মিনিং গুলোর জন্য আমরা যদি না বুঝি আমরা কিন্তু অনেক কিছু মুখস্থ করতে হবে, আমরা বুঝে করতে পারবো না। এই জন্য আগে আমি বলে দিচ্ছি যেন আমাদের মুখস্থ করতে না হয়। দেখেন, এরপরে আমরা পড়ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের প্রেজেন্টের চারটা টেন্স অনেক বেশি দরকার হয়। পাস্টের সবগুলো টেন্স আমাদের লাগে না, ফিউচারের সবগুলো টেন্স আমাদের লাগে না। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের কেন দরকার হয়। একটা বিষয় খেয়াল করেন যে কোনো একটা কাজ শুরু হয়েছে, যেমন ধরেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটি খুব কমন একটা এক্সাম্পল, আমরা প্রায় ব্যবহার করি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি। অর্থাৎ অতীতকালে কাজটি শুরু হয়েছে, সকাল মানে এখন সেটা অতীতকাল, কিন্তু এখন পর্যন্ত সেই কাজটি চলমান আছে, এখনো কাজটি চলছে চলছে চলছে। এই যে এখনো চলছে, এই বিষয়গুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা লিখে থাকি। এখানটা এটার স্ট্রাকচার আমরা জানি যে এখানে আমাদের সাবজেক্ট থাকে, এরপর আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করতে হয় অথবা আমাদেরকে হ্যাজ বিন ব্যবহার করতে হয় এবং তারপরে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এবং এই টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সিন্স এবং ফর প্লাস একটা টাইম উল্লেখ থাকে। সিন্স এবং ফর প্লাস একটা টাইম কি থাকবে, এখানে উল্লেখ থাকবে। এবং আমরা একটু মনে রাখবো যে ফর শব্দের অর্থ হচ্ছে ধরে বা যাবত। আমরা একটু মনে রাখবো ধরে বা যাবত। ফর অর্থ হচ্ছে ধরে বা যাবত, এবং সিন্স, এই সিন্সের অর্থ হচ্ছে হতে বা থেকে, হতে বা থেকে। আপনারা যখন এই দুটি ব্যবহার করবেন তখন একটু খেয়াল করে ব্যবহার করবেন। যেমন আমি যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নাকি আমরা বলি যে সকাল যাবত বৃষ্টি হচ্ছে বা সকাল ধরে বৃষ্টি হচ্ছে, না এরকম বলি না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবার বলি তার 7 দিন থেকে জ্বর, তার 7 দিন থেকে জ্বর, 7 দিন যাবত তিনি জ্বরে ভুগছেন, 7 দিন আগে শুরু হয়েছে এখনো তার জ্বর আছে। তো থেকে অর্থে নাকি যাবত অর্থে বা ধরে অর্থে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি একটা বাক্য লিখি আমরা একটু বুঝি, এখানে সিন্স এবং ফরের ব্যবহারটা তো আমাদের জেনে রাখা দরকার। যেমন বলতে পারি যে আই হ্যাভ বিন টিচিং সিন্স ইভিনিং, যে আমি সন্ধ্যা থেকে পড়াচ্ছি। হ্যাঁ, আমি সন্ধ্যা থেকে পড়াচ্ছি, একটু খেয়াল করবেন। আই হ্যাভ বিন টিচিং সিন্স ইভিনিং, আমি সন্ধ্যা থেকে পড়াচ্ছি, আমি একটা বাক্য বললাম। আবার আমি বলতে পারি যে হি হ্যাজ বিন স্লিপিং, একটু খেয়াল করেন, হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours। ঠিক আছে, তো এই জায়গাতে একটা ব্যাপার আছে, সেটি কি একটু খেয়াল করেন তো। এখানে বলছি যে আমি সন্ধ্যা থেকে পড়াচ্ছি,
থেকে অর্থে আমি সিন্স ব্যবহার করেছি। আর এখানে বলেছি যে হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত সে ঘুমাচ্ছে, সে 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছে, আমরা এটা বুঝতে পারলাম। থেকে অর্থে সিন্স, ফর কি অর্থে, যাবত বা ধরে অর্থে। আরেকটা বৈশিষ্ট্য খেয়াল করেন, আরেকটি বৈশিষ্ট্য খেয়াল করেন, এটাও আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে। সেটি হচ্ছে যে এই যে সিন্সের পরে যে টাইম আছে, আপনি কখনো ওই সিন্সের পরে যে টাইম থাকবে, এই টাইমটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম বলা হয়। এই পিরিয়ড অফ টাইমের একটা বৈশিষ্ট্য হলো যে আপনি এটার স্টার্টিং পয়েন্ট অর্থাৎ শুরু, এটা শুরুটা কখন হয়েছে আপনি খুঁজে পাবেন না, এটা শুরুটা কখন হয়েছে খুঁজে পাবেন না, এটা আপনি বুঝবেনই না কখন শুরু হয়েছে। যেমন আমি যদি বলি আমি সন্ধ্যা থেকে পড়াচ্ছি, তাহলে সন্ধ্যা বলতে কয়টায়, 5টা থেকে 5:30, 5:20, 6টা, 6:30, কয়টা থেকে পড়াচ্ছি আপনি জানেন? এক্স্যাক্টলি টাইম জানেন? কেউ জানে না, আমিও নিজেও জানি না। ঠিক আছে, অর্থাৎ আমাকে যখন শুধু বলবে যে সিন্স ইভিনিং, এই ইভিনিং এর কোন শুরু আমি বুঝবো না। তো এই যে যেই সময় শুরুটা আমরা বুঝতে পারি না তাকে আমরা বলি যে পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, সরি আমি একটু ভুল করেছি, পয়েন্ট অফ টাইম হবে, সরি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম আমরা কেন বলি, আমি দেখেন একটা দিন আছে, এরকমের ধরেন একটা লম্বা দিন আছে, এই দিনের এখানে যেটি হয় যে এটি হচ্ছে ধরেন সকাল, এটি হচ্ছে দুপুর, এটি হচ্ছে বিকাল, এটি সন্ধ্যা, এখান থেকে রাত শুরু, তারপরে আবার কি আসবে, সকাল আসবে। এইগুলো হচ্ছে দিনের এক একটা পয়েন্ট, এগুলো এক একটা পয়েন্ট। এবং যখনই আমরা এই সময়গুলোর কথা বলি তখন এই সময়ের শুরুটা আমরা বুঝতে পারি না, এই জন্য শুধু এগুলোকে আমরা পয়েন্ট অফ টাইম বলি। ঠিক আছে, এই জন্য সিন্সের পরে যে টাইম আছে এটা যেহেতু শুরুটা আমরা বুঝতে পারছি না, এটাকে আমরা বলছি পয়েন্ট অফ টাইম। আর এখানে ফরের পরে যেটি আছে এটি হচ্ছে আমাদের পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইমের ব্যাপার হচ্ছে যে আপনি এটা শুরুটা আপনি ধরতে পারবেন, এটা আপনি নিজে বুঝতে পারবেন যে কখন এই সময়টা শুরু হয়েছে। আমি যখন বলছি যে 2 ঘন্টা ধরে তিনি ঘুমাচ্ছেন, এখন যদি মানে 8টা বাজে তাহলে 2 ঘন্টা আগে কয়টা, 6টার সময় তাহলে তিনি আসলে ঘুমানো শুরু করেছিলেন এবং 8টা পর্যন্ত তিনি এখনো ঘুমাচ্ছেন, ঘুম থেকে তিনি উঠেন নাই। তো এই যে এখানে একটা 2 ঘন্টার একটা যোগফলের মতো পাচ্ছি, এটাকে আমরা বলছি পিরিয়ড অফ টাইম। আর যখন এরকম ভাবে আমরা শুরুটা বুঝতে পারি না তখন আমরা বলি পয়েন্ট অফ টাইম। তো পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, এগুলো যেরকম আমি একটু গুলিয়ে ফেলেছিলাম এখন, কারণ হুটহাট এগুলো ভাবতে গেলে একটু প্রবলেম হয়। কিন্তু যদি এইভাবে মনে রাখেন যে শুরুটা যদি আমি বুঝতে না পারি তখন আমি সিন্স ব্যবহার করব, আর যদি শুরুটা ধরতে পারি তখন আমি ফর ব্যবহার করব। যদি এই কনসেপ্ট একটু মনে রাখতে পারেন তাহলে মনে হয় এই প্রবলেমটা থেকে মোটামুটি মুক্তি পাবেন আর কি। প্রিপজিশনের ব্যবহারে এগুলো লাগবে। ঠিক আছে, প্রিপজিশনের ব্যবহারে এগুলো লাগবে অনেক বেশি, একটু খেয়াল রাখবেন। আর একটা কথা বলে দিব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হোক, সিন্স এবং ফরের পর একটা টাইম থাকবেই। যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে সিন্স এবং ফর লাগবে। কেন লাগবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে গেলে আমি সেই বিষয়টা দেখাচ্ছি, কিন্তু মনে রাখবেন শুধুমাত্র এই নোটটা একটু দিয়ে দিই এখানে, যে কোনো পারফেক্ট টেন্স মানেই হচ্ছে সিন্স, ফর প্লাস একটা টাইম থাকে। তবে মাঝে মধ্যে আমরা দেখি ফ্রম প্লাসও টাইম থাকতে পারে, তবে ফ্রম প্লাস টাইম যে কোনো টেন্সই হতে পারে, এটার জন্য যে পারফেক্ট কন্টিনিউয়াসই হওয়া লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। ঠিক আছে, আচ্ছা, আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়েছেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন আশা করি। জি, আপনাদের কি বিরক্ত লাগছে? আসলে এই বিষয়গুলো আপনাদের বুঝিয়ে না নিলে আমি পরে আপনাদের ভালো পড়াতে পারবো না। হ্যাঁ, একটু রেডি করে নিচ্ছি সবাইকে। আমাদের প্রেজেন্টের টেন্সগুলো আলোচনা শেষ, আমরা এবার শুরু করব পাস্ট ইনডিফিনিটের আলোচনা শুরু করব। পাস্ট ইনডিফিনিট, আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝায় সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটি আমরা সবাই জানি, এটি নিয়ে খুব বেশি কিছু বলার নাই। যেমন আমরা বলতে পারি যে হি ওয়েন্ট টু স্কুল, তিনি স্কুলে গিয়েছেন, কিন্তু এরকমের সহজ সরল হইলে হবে না, এই সহজ জিনিসটার মধ্যেও কঠিন কিছু ঢুকিয়ে দিবে। আমরা ছোটবেলা ওয়েন্ট টু স্কুল পড়ে আসছি না, কিন্তু এখানে কথা আছে। কথা কি জানেন? কথা হলো যে অনেকগুলো ভার্ব আছে, যে ভার্বগুলোর 3টা ফর্মই সেম হয়। একটু খেয়াল করেন, 3টা ফর্মই সেম হয়। যেমন আমি যদি বলি কাট, 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 রিড, রেড, রেড, আমি 2টার এক্সাম্পলই দেখাচ্ছি। এরকমের অনেক ভার্ব আছে, স্পিড আছে, পুট আছে, অনেক ভার্ব আছে এরকমের। আপনারা ভার্বগুলো একটু দেখে নেবেন, বইয়ের মধ্যে দেয়া আছে, কনজুগেশন অফ ভার্বের টপিকে এগুলো পাবেন। শুধু একটু বুঝেন আমি কি বলি। দেখেন, আমাকে যখন কেউ বলবে যে
আই রিড ইন ক্লাস 12, ইন ক্লাস 12। হ্যাঁ, আমাকে কেউ বললো যে আই রিড ইন ক্লাস 12, আমাকে কেউ বললো যে আমি আই রিড ইন ক্লাস 12 যখন বললো যে আমি 12 ক্লাসে পড়ি। এখন এই জায়গাতে এই যে তিনি 10ম ক্লাসে পড়েন, সরি দ্বাদশ ক্লাসে তিনি পড়েন, এই জায়গাতে একটু খেয়াল করেন তো, আমাকে যদি বলে রিড, এটি কোন টেন্স? এখন অনেকে বলবে যে ভাইয়া রিড হচ্ছে ভার্ব 1, সো এটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1, এটি হচ্ছে ভার্ব 1, সো এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমাকে যদি কেউ বলে, আমি কি তাকে কিছু বলতে পারবো? বলার কোনো ওয়ে নাই, তাকে আমাকে মেনে নিতে হবে যে হ্যাঁ তুমি ঠিক বলেছ। আবার যদি আরেকজন এসে বলে না ভাইয়া এটা সাবজেক্ট এবং এটি হচ্ছে এই রেড ভার্ব 2, প্রেজেন্ট হলে রিড আর পাস্ট হলে রেড, হ্যাঁ, যে যেহেতু এখানে এই রেড আছে ভার্ব 2 আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমাকে যদি কেউ বলে এটি পাস্ট ইনডিফিনিট, আমি কি না করতে পারবো? পারবো না। এটিও রাইট হবে, এটিও রাইট হবে, দুটি রাইট হবে, কোনোটাই ভুল না, দুটি ঠিক আছে, দুটি সঠিক। কিন্তু এই প্রশ্নটাই যদি একটু ঘুরিয়ে দেয়, ধরেন প্রশ্নটা এখন বললো যে হি রিড ইন ক্লাস 5, তিনি 5ম শ্রেণীতে পড়েন, লিখে দিল। আবার লিখলো হি রিডস ইন ক্লাস 5, যদি আমাকে বলে। এখন খেয়াল করেন তো, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং এখানে একটা এস দিয়েছে, কেন এস দিয়েছে? কারণ ভাই এটা ভার্ব 1, ভার্ব 1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিটে এস বাই এস লাগে, যে এস দিয়েছে। এখন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা এখন প্রেজেন্ট ভাই, এটা এখন প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু যখন এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তবু এস দেয়নি, কেন দেয়নি? কারণ এই রিডটা ভাই পাস্ট ফর্ম হলে কোনো এস ব্যবহার করা যায় না, তার মানে এটি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট, এটি কি আমাদের পাস্ট ইনডিফিনিট। সো এস থাকলে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট, এস না থাকলে হবে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করতে হবে, কিন্তু একদম সহজ জিনিস, চোখে না পড়লে ধরা খাইতে হবে। পরীক্ষা অনেকবার আসছে, এই সহজ জিনিস অনেকবার আসছে, এই শুধু এস দেখে আপনাকে নির্ণয় করতে হবে এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, নয়তো আমরা ভুল করব। ঠিক আছে, আমি আশা করব আপনারা মানে আপনারা পার্থক্যটা ধরতে পেরেছেন। ঠিক আছে, পার্থক্যটা ধরতে পেরেছেন আশা করছি। জি, বিরক্ত লাগছে না, থ্যাংক ইউ ভাই, ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক। ওকে, ঠিক আছে, আমি মনে হয় তাহলে আপনাদের পার্থক্যটা মানে ধরিয়ে দিতে পারলাম যে আমাদের বাকি এস বাই এস আছে কিনা। থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের খেয়াল করে আনসারটা করতে হবে, নয়তো কিন্তু আমরা ধরা খাবো। তো এই ক্ষেত্রে ওই একটা রাইট ফর্ম অফ ভার্বের বাকি আমরা কি ডিড দিব, নাকি সেখানে ডু দিব, নাকি ডাজ দিব, এরকমের কিছু কনফিউজিং ব্যাপার আছে। এগুলো কিন্তু এই বিষয়গুলো মাথায় নিলে আপনি সলভ করতে পারবেন, নয়তো পারবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, তো একটু ভালো করে খেয়াল করতে হবে। এরপরে আসেন আমরা চলে যাব পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াস আসলে আমাদের তেমন কিছু বলার নাই। পাস্ট কন্টিনিউয়াসে আমরা শুধুমাত্র এটা মানে স্ট্রাকচারিং এর সাবজেক্ট থাকবে, আর এরপরে ওয়াজ থাকে, ওয়ার থাকে, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে। ঠিক আছে, তো এখানে আমরা মনে রাখবো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার সাথে আমাদেরকে ওয়াজ দিতে হয়, এবং প্লুরাল হলে আমাদেরকে কি দিতে হয়? ওয়ার দিতে হয়। এবং খেয়াল করবেন এই ওয়াজের সাথে কিন্তু এস আছে, বা এস থাকলে সেটা সিঙ্গুলারের সাথে হয়। ইজের সাথে এস ছিল, সিঙ্গুলার সাথে বসেছে। হ্যাজের সাথে এস ছিল, সিঙ্গুলার সাথে বসেছে। ওয়াজের সাথেও বা এস আছে, এটিও সিঙ্গুলার সাথে বসবে, আর সিঙ্গুলার না হলে ওয়ার হবে। ওকে, আচ্ছা, আর মনে রাখার ব্যাপার হচ্ছে যে এই টেন্স আমরা কখন ব্যবহার করব। দেখেন তো, আজকে যেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটি কয়েকদিন পরে কি পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে না? হয়ে যাবে তো। যেমন আজকে আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি, আমি বলতে পারি যে আমি এখন পড়াচ্ছি। আগামীকাল, ধরেন আগামীকাল বুধবার সন্ধ্যার সময় বলবো যে গতকাল আমি এই সময় পড়াচ্ছিলাম, তার মানে যেটি আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটি কালকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস মঙ্গল গ্রহ থেকে আসে নাই। ঠিক আছে, আজকে আমি যেই কথাটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছি কালকে সেটি পাস্ট কন্টিনিউয়াসে বলবো। তারা এখন খেলছে, কালকে কি বলবো? কালকে বলবো তারা তখন খেলছিলেন। ঠিক আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই পাস্ট ফর্ম। এইভাবে মনে রাখলে সহজ। আজকে যেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস কালকে সেটি
পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা এটা দিয়ে শুধু মনে রাখবো যে অতীতকালে 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 কোনো কাজ চলছিল বা চলমান ছিল বোঝায়, চলমান ছিল বোঝায়। খুব মনোযোগ দিবেন, চলমান ছিল বোঝায়। ঠিক আছে, অতীতকালে কোনো কাজ চলছিল বা চলমান ছিল। আজকে যেটি চলছে সেটা আগামীকাল হয়ে যাবে কি, যেটা অতীতকালে চলছিল, অতীতকালে চলমান ছিল। এইটাই আমাদের পাস্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা বুঝিয়ে থাকি। তো এখানে আমাদের খুব বেশি কোনো কনফিউশন নাই। আচ্ছা, একটি প্রশ্ন হলো যে ইউ হলেও ওয়্যার হয়, ইউ হলেও ওয়্যার হয়। আচ্ছা, খুব ভালো একটা কথা বলেছেন। আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে আপনার যে কথাটা বলেছেন আমি একটু বলি আপনাদেরকে, এটা অনেকে হয়তো বা একটু গুলিয়ে ফেলবেন, এটা একটু বলে দেওয়া দরকার যেহেতু ভাইয়া সামনে এনেছে। সেটা হচ্ছে ইউ একটা যদি আপনি শব্দ চিন্তা, একটা ওয়ার্ড যদি আপনি ভাবেন, এটি শব্দ হিসেবে এটি সবসময় হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল, এটি দুটি হয়। এটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটি হিসাবে এটিকে আমরা ব্যবহার করতে পারি। যখন কোনো একটা জায়গায় আমরা দেখবো যে ইউ আছে একটি শব্দ হিসাবে, যখন এটাকে আমি বাক্যে ব্যবহার করি নাই, শুধু আমি একটা ইউ লিখেছি, এখন যদি আমাকে কেউ বলে ভাই এটা কি সিঙ্গুলার না প্লুরাল, আমি বলবো সিঙ্গুলার ও প্লুরাল। কারণ ইউ বলতে তুমি, ইউ বলতে তোমরা, ইউ বলতে আপনি, ইউ বলতে আপনারা, দুটি হয়। এজন্য ইউকে সিঙ্গুলারও বলা যাবে, প্লুরালও বলা যাবে, কোনো প্রবলেম নাই। বাট যখন আপনি ইউকে কোন একটি সেন্টেন্সে ব্যবহার করবেন, সেন্টেন্সে যখন ব্যবহার করবেন তখন এটি সবসময় প্লুরাল হবে, এটিকে কখনোই সিঙ্গুলার ধরা যাবে না। ইউকে কখনোই সিঙ্গুলার ধরা যায় না। এই জন্য ছোটবেলা থেকে বলে আসছেন ইউ আর এ গুড বয়, কখনোই বলেন না ইউ ইজ এ গুড বয়। ইউ ইজ অলওয়েজ কনসিডার টু বি প্লুরাল যখনই আপনারা এটাকে বাক্যে ব্যবহার করবেন। যখনই বাক্যে ব্যবহার করবেন এটা কিভাবে প্লুরাল হবে। এখন বলতে পারেন কেন, আমি শুধু এই বিষয়টাকে এইভাবে বলবো যে সেকেন্ড পারসন কি, যিনি কথা শোনেন তিনি সেকেন্ড পারসন হন ভাই, যিনি কথা বলেন ফার্স্ট পারসন। এই জন্য আই ফার্স্ট পারসন, আমি কথা বলি, উই ফার্স্ট পারসন, কারণ উইর মধ্যে আমি আছি, আমি কথা বলছি, এই জন্য এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, যিনি কথা শুনে তিনি সেকেন্ড পারসন, শ্রোতা লিসেনার হচ্ছে সেকেন্ড পারসন। আর এই আমি বক্তা, আমি আই আর উই কথা বলে, এই দুইটা ফার্স্ট পারসন হয়, ইউ সেকেন্ড পারসন হয় শ্রোতা। আর এই যে বক্তা এবং শ্রোতা, আই উই এবং ইউ, এই তিনটা বাদে আর যা আছে সব থার্ড পারসন হয়, কারণ তারা কথা বলেও না শোনেও না, তারা কথা বলেও না শোনেন, এই যে সবাই থার্ড পারসন। এখন এই যে সেকেন্ড পারসন যে ইউ, যে কথা শুনছে, যে শ্রোতা, এই ইউ কেমন হয় বলেন তো? এমন হয় ধরেন আমার পাশে একজন বসে আছে, আমি তার সাথে কথা বলছি, এই তুমি কেমন আছো, কি অবস্থা। আমার পাশে একজন বাদাম বিক্রেতা যাচ্ছে, তিনি কি আমার কথা শুনেছেন নাকি শুনেননি? শুনেছেন, শুনেছেন তো। বাংলা একটা কথা আছে, দেয়ালেরও কান আছে, নিজে নিজে কথা বললে কেউ না কেউ শুনে ফেলে। এই জন্য শ্রোতা যে সবসময় সিঙ্গুলার হবে বিষয়টা এমন না, শ্রোতা প্লুরাল হতে পারে। আপনি একজনের সাথে কথা বলতে পারেন কিন্তু কথাটা অনেকে শুনে ফেলতে পারে। এই সেন্সে ইউকে সবসময় প্লুরাল ধরা হয়, যে আমার কথা অনেকে শুনে ফেলছে, অনেকে শুনে ফেলছে, এই জন্য ইউ সবসময় প্লুরাল। এই জন্য আমি কিন্তু ওখানে আবার আলাদা করে লিখি নাই যে ইউ এর সাথে আপনাকে ওই যে হ্যাভ দিতে হবে, ইউ এর সাথে আপনাকে ওয়ার দিতে হবে, কারণ ইউ অলওয়েজ প্লুরাল। প্লুরাল মানে তো ওয়ার দিবেন, প্লুরাল মানে তো হ্যাভ দিবেন, প্লুরাল মানে তো আর দিবেন। ঠিক আছে, আমি আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে ইউকে কেন আমি আলাদা উল্লেখ করছি না। ওকে, ইউ সবসময় প্লুরাল ভাই, সবসময় প্লুরাল। আচ্ছা, এখন আসেন আমরা পাস্ট কন্টিনিউয়াস পড়ে ফেললাম, আমরা চলে যাব এখন পাস্ট পারফেক্ট। এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে। পাস্ট পারফেক্ট বুঝেন, আমি হয়তো একটু দ্রুত যাচ্ছি, এগুলো তার অনেক কিছু পড়ানো যেত, কিন্তু যতটুকু লাগবে আমি ততটুকুই পড়াচ্ছি, কারণ আমাদের এই কোর্স শেষ করতে হবে, হ্যাঁ, এবং ভালোভাবে শেষ করতে, যেন আমরা কমপক্ষে 15 থেকে 20 পাই। ঠিক আছে, কিন্তু যদি আমরা বেশি সময় লাগিয়ে ফেলি আমরা শেষ করতে পারবো না। দেখেন, পাস্ট পারফেক্ট পড়ার আগে আমি শুধুমাত্র প্রথমে যে কথাটি বলবো, যে আমি যদি বলি যে আই ওয়েন্ট, আবার আমি বলি আই হ্যাড গন, এখানে পাস্ট পারফেক্টের ব্যাপার হচ্ছে যে পাস্ট পারফেক্ট দিয়ে বোঝায় যে পাস্ট পারফেক্ট মানে এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে এবং হচ্ছে ভার্ব থ্রি থাকবে। ঠিক আছে, সাবজেক্ট, হ্যাড এবং ভার্ব থ্রি থাকবে। এখন যদি আপনি ভালো করে খেয়াল করেন যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, এটা পাস্ট ইনডিফিনিট, এটি পাস্ট পারফেক্ট। কিন্তু আমি যদি আপনাকে মিনিং বলতে বলি যে বাক্য দুইটা ট্রান্সলেট করেন আপনি, এটা ট্রান্সলেশন কি হবে? দেখেন দুটি ট্রান্সলেশন একই হবে। আই ওয়েন্ট মানে হচ্ছে আমি গিয়েছিলাম, এটার অর্থ হচ্ছে আমি গিয়েছিলাম। খেয়াল করেন, আমি গিয়েছিলাম। সেম ওয়েতে যদি আপনাকে বলি আমি
যে আই হ্যাড গন অর্থ কি, এটার অর্থ আমি গিয়েছিলাম, দুটির অর্থ সেম, অর্থের দিক থেকে কোনো পার্থক্য নাই। যদি আপনি ট্রান্সলেট করেন আপনাকে সেম লিখতে হবে, সেম সেম ভাবে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু দুইটা যদি একই হয় তাহলে দুইটার দরকার, এটা তো দরকার নাই। যদি দুইটা একই হয় দুইটার দরকার নাই তো। শুনে এটা কিন্তু রাইট ফর্ম রুল, বুঝেন ভালো করে কি বলতেছি, এখানে একটা রুল শেষ হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট একই মিনিং, কিন্তু দরকারটা কি তাহলে? এখানে একটা বিশেষ প্রয়োজন আছে। বিশেষ প্রয়োজনটা কি? ধরেন আমি যদি আপনাকে বলি যে আমি সেখানে গেলাম এবং তার সাথে দেখা করলাম, তাহলে আপনি বুঝবেন যে স্যার সেখানে প্রথমে গিয়েছে তারপর তার সাথে দেখা করেছে, ওকে। কিন্তু যদি কথাটা ঘুরে বলি আমি তার সাথে দেখা করলাম এবং সেখানে গেলাম, মানে তার সাথে এক জায়গায় দেখা করছি তারপর আমি অন্য একটা জায়গায় গিয়েছি, হয় না? দুইটাই হয়। কিন্তু এখানে তো যে কোনো একটা ঘটনা হওয়ার কথা, হয় আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করেছি অথবা তার সাথে দেখা করে আমি আরেক জায়গায় গিয়েছি। দুইটা পাস্ট টেন্সের বাক্য বলছি, দুইটা বাক্য আমি দুইভাবে বললে দুই রকম মিনিং হয়ে যায়, দুই রকম মিনিং হয়ে যায়, সেম মিনিং কিন্তু হয় না। এই যে সমস্যাটা দেখা দেয় যখন একটি সেন্টেন্সে দুটি পাস্ট টেন্স থাকবে, একটি পাস্ট টেন্স আছে আরেকটি পাস্ট টেন্স আছে, এই দুটি পাস্ট টেন্সকে যদি আপনি ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে লেখেন, তখন সেই বাক্যগুলোকে যদি কেউ একটু ঘুরিয়ে বলে তাহলে আপনি মিনিং আর ধরতে পারবেন না যে অ্যাকচুয়ালি কি ঘটেছে, ওখানে গিয়ে তার সাথে দেখা করেছি নাকি দেখা করে আরেক জায়গায় গিয়েছে, আপনি ধরতে পারবেন না। এই সমস্যাটা সমাধান করার জন্য ইংলিশে এই পাস্ট পারফেক্ট টেন্সের আগমন। বিষয়টা কি আমরা একটু বুঝি, পাস্ট পারফেক্ট টেন্স আমরা কেন ব্যবহার করি। আমরা খুব সুন্দরভাবে এই বিষয়টা মনে রাখবো, সেটি হচ্ছে যে খেয়াল করেন অতীতকালে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে বা যেটি আগে ঘটেছে লিখি, তাহলে মিনিংটা একটু বুঝতে সুবিধা হবে। যেটি আগে ঘটেছে, সেটি আমরা কি করব, সেটি আমরা লিখবো পাস্ট পারফেক্টে লিখবো, এবং যেটি পরে ঘটেছে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট। এই ক্ষেত্রে এই যে আমাদের যে বুঝতে সমস্যাটা হওয়ার কথা যে কোনটা আগে হয়েছে, আগে গেলাম না তারপরে তার সাথে দেখা করলাম নাকি দেখা করলাম তারপর গেলাম, এই প্রবলেমগুলো কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে, ঠিক আছে। কারণ যখন আমি দেখবো পাস্ট পারফেক্ট আমি বুঝবো এটা আগে হয়েছে, আর যেটি পাস্ট ইনডিফিনিট বুঝবো এটি পরে হয়েছে, তাহলে আমার মধ্যে আর কোনো কনফিউশন কাজ করবে না, ঠিক আছে। এই জন্য আপনারা দেখবেন যে আমরা দেখি যে বিফোর আফটার দিয়ে আমাদের এই বাক্যগুলো খুব ভালো করে আমরা বুঝতে পারি। যেমন বিফোর দিয়ে যদি আমি লিখি, আমরা লিখতে পারি, এই বাক্যটা খুব ট্রেডিশনাল একটা আমাদের ঐতিহ্য আর কি, যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর the doctor came. খেয়াল করেন কি লিখলাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটা রিজনটা কি দেখেন, বিফোর আছে মাঝখানে, দুই পাশে দুইটা টেন্স আছে। আগে কি হয়েছে, আগে রুগীটা মারা গেছে ভাই, এই জন্য পাস্ট পারফেক্ট, আর পরে ডক্টর আসছে এই জন্য পাস্ট ইনডিফিনিট। আগে হয়েছে পাস্ট পারফেক্ট, পরে হয়েছে পাস্ট ইনডিফিনিট। আপনাকে যখনই কোনো বাক্যে আপনি দেখবেন যে পাস্টের এরকম দুইটা বাক্য আছে, তখন আপনাকে এই পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিটকে ম্যাচ করে দিতে হবে। তাহলে যে কেউ বাক্যটা পড়বে সে পড়েই বুঝে ফেলবে কোনটি আগে হয়েছে কোনটি পরে হয়েছে, সে ধরতে পারবে। আর যদি আপনি এভাবে না লিখেন সে কিন্তু ধরতে পারবেন না কোন কাজটি আগে হলো আর কোন কাজটি পরে হলো, ঠিক আছে। আচ্ছা, এখন এটি যদি আপনি বুঝে থাকেন তাহলে এখানে আমরা যেহেতু বিফোর আফটারের কথা নিয়ে আসছি, আমরা একটা রুল পড়ে ফেলি, একটা রুল পড়বো। কিভাবে রুল পড়বো দেখেন, আজকের পর থেকে মনে রাখবেন বিফোর আফটার, আমরা জানি যে বিফোর আফটার দিয়ে দুটি অতীতকালের বাক্য যখন যুক্ত থাকবে, দুটি অতীতকালের বাক্য আছে, দুটি অতীতকালের বাক্য যুক্ত থাকবে, তো একটি পাস্ট ইনডিফিনিট হবে আর একটি পাস্ট পারফেক্ট হবে। যেটি আগে হয় পাস্ট পারফেক্ট, যেটি পরে হয় পাস্ট ইনডিফিনিট। এই লজিকটা মাথায় ঢুকে গেল, আমরা সবাই বুঝতে পারলাম। এখন ট্রিক্স দেখেন, ট্রিক্সটা হচ্ছে, আচ্ছা বিফোর মানে কি বলেন তো? বিফোর মানে আগে, যেহেতু বিফোর মানে আগে, সো এইটার আগে সবসময় হবে পাস্ট পারফেক্ট হবে।
আর আফটার মানে কি, আফটার মানে হচ্ছে পরে, সো এটার পরে যাবে পাস্ট পারফেক্ট, এটার পরে যাবে পাস্ট পারফেক্ট। এবং আরেকটা পাশ ফাঁকা আছে না ভাই, ওইটা কি আর বলা লাগবে? একটা যদি পাস্ট পারফেক্ট হয় আরেকটা কি হবে? আগে ঘটে যাওয়া বাক্যটা পাস্ট পারফেক্ট হয়েছে, তাহলে পরে ঘটে যাওয়া কাজটি কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, তাই না? শুধু আপনি এইটা মনে রাখবেন যে বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট। আর অন্য পাশে নিচে লিখে রাখবেন শুধুমাত্র অন্য পাশে পাস্ট ইনডিফিনিট, অন্য পাশে পাস্ট ইনডিফিনিট, মুখস্থ করার দরকার নাই। পাস্ট ইনডিফিনিট আপনার মাথায় এমনিই থাকবে কি ঘটতেছে, ঠিক আছে? বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট, অন্য পাশে পাস্ট ইনডিফিনিট এমনিই হবে জানি। যেখানে একটা পাস্ট পারফেক্ট আছে তার সাথে লেজের মতো একটা পাস্ট ইনডিফিনিট থাকবে, কারণ একটা কাজ আগে হবে একটা কাজ পরে হবে। ওকে, কনসেপ্ট আমার মনে হয় ক্লিয়ার। এইভাবে মনে রাখলে পরীক্ষায় খুব সহজ এগুলোকে আপনারা কাজে লাগাইতে পারবেন। মুখস্থ করে লাভ নাই ভাই, মুখস্থ করলে ভুলে যাবেন। সারাদিন যদি মুখস্থ করেন যে পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট আফটার পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট, সারাদিন মুখস্থ করেন, পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হবেন কি হবে। বাট এইটা হচ্ছে অ্যাকচুয়াল পড়া, জেনে পড়া যে কেন হয় কিভাবে হয়, তাহলে আপনার মাথা থেকে আপনি চাইলেও আউট করতে পারবেন না, ঠিক আছে? চাইলেও আপনি আউট করতে পারবেন না। ওকে, আশা করি বুঝেছেন সবাই, আপনারা ক্লিয়ার হয়েছে? আমাকে একটু বলেন তো আপনারা একদম ক্লিয়ার হয়েছেন সবাই? আমি পরে স্টেপে যাব। ওকে, ক্লিয়ার। ওকে, খাদিজা আক্তার স্মৃতি, থ্যাংক ইউ আপু। জি, ঠিক আছে, আমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকি, এটি আমাদের পরীক্ষাতে অনেকবার আসছে, সামনেও আসবে। আমরা একটু এইভাবে বুঝে পড়ার চেষ্টা করলে আমাদের একটু মনে থাকবে সহজে, আমরা আশা করছি কাজেও লাগাতে পারবো আমরা। হ্যাঁ, তো চলুন আমরা এরপরে চলে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আলোচনায় খুব বেশি কিছু করার নাই। কেন করার নাই? আমরা একটু আগে কিন্তু একটা কনসেপ্ট বুঝেছিলাম। কি কনসেপ্ট বুঝেছিলাম বলেন তো? আমরা বুঝেছিলাম যেটা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটি কালকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এখন আমি খাচ্ছি, কালকে হয়ে যাবে আমি খাচ্ছিলাম, তখন আমি খাচ্ছিলাম, এটি হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেটি থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে কি বোঝায় দেখেন, আমরা পড়ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা পড়ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ছি। একটু খেয়াল করলে দেখবেন যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্ট থাকে, এরপর হচ্ছে আমাদের হ্যাড বিন থাকে, এবং ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হয়। এবং বলেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে ওই যে সিন্স, সিন্স এবং ফর প্লাস হচ্ছে একটা টাইম থাকবে, ঠিক আছে? কিন্তু মূলত বিষয়টি এমন, যেমন ধরেন আমি বললাম যে হি হ্যাজ বিন, আমরা একটু আগে বাক্যটি লিখেছিলাম হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, যে তিনি 2 ঘন্টা যাবত তিনি ঘুমাচ্ছেন। আজকে ঘুমাচ্ছেন তিনি ছয়টা থেকে তিনি 6টা থেকে তিনি আসলে ঘুমানো শুরু করেছেন, এখন 8টা বাজে, এখনো তিনি ঘুমাচ্ছেন, 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছেন, আজকে ঘুমাচ্ছেন। কালকে কথাটা কি বলবো? কালকে বলবো তিনি গতকাল 6টা থেকে মানে ঘুমাচ্ছিলেন, মানে তিনি গতকাল 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছিলেন, 6টা থেকে 8টা বেজে গেছিল, তখনই দেখছি তিনি ঘুমান, অর্থাৎ তিনি 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছিলেন। আজকে যেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কালকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা এই বাক্যটাকে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করে দিই, তখন কি আমাদের লিখতে হবে যে হি হ্যাড বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে? আজকে যেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কালকে যেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি আপনি বইয়ের ভাষায় বলেন, বলতে হবে অতীতকালে কোনো একটি কাজ কোনো একটি সময় ধরে চলছিল, অতীতকালে কোনো একটি কাজ কোনো একটি সময় ধরে চলছিল। ডেফিনেশন মুখস্থ আমার পছন্দ না, আমি তো ডেফিনেশনে যাচ্ছি না, শুধু কনসেপ্টটা মাথায় নিলে আমাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অসুবিধা নেই। এরপর আসেন আমরা ফিউচার ইনডিফিনিটে যাই। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র মনে রাখার ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতে কিছু হবে।
ভবিষ্যতে কিছু হবে বা ঘটবে, কিছু হবে বা ঘটবে বোঝায়, ভবিষ্যতে কিছু একটা হবে বা ঘটবে বোঝায়। এবং এটার স্ট্রাকচারটা আমাদের ইম্পর্টেন্ট, সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে শ্যাল, উইল থাকবে এবং ভার্ব ওয়ান থাকবে, এবং কি থাকবে, ভার্ব ওয়ান বা বেস ফর্ম থাকবে। আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখেছি শ্যাল উইল মোডাল, মোডালের পর সবসময় বেস ফর্ম দিতে হয়, হ্যাভ দিতে হয়। ওখানে চাইলেও কিন্তু আপনি হ্যাজ দিতে পারবেন না, হ্যাজ বেস ফর্ম আমরা শিখেছিলাম। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান হলে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট বলবো। এখন শ্যাল তেমন ব্যবহৃত হয় না, শ্যাল এখন ব্যবহার না করে সব জায়গায় উইল ব্যবহার করা হয়, বাট আমরা জানতে হবে যে শ্যালও ব্যবহার করা যায়, এবং আই এবং উইর সাথে আমরা শুধুমাত্র শ্যাল ব্যবহার করি, শ্যাল ব্যবহার করি। এবং অন্য যত সাবজেক্ট আছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, সবার সাথে আমরা উইল ব্যবহার করি, আমরা একটু মনে রাখবো। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, আইনের কোনো বিষয় যেটা আপনাকে করতেই হবে, যেটা আপনাকে করতেই হবে, আইনের যে বইগুলো লেখা থাকে দেখবেন লেখা থাকে যে শ্যাল বি পানিশড, ঠিক আছে, যে আ ক্রিমিনাল শ্যাল বি পানিশড, একজন অপরাধীকে শাস্তি দিতেই হবে। থার্ড পারসনের সাথে শ্যাল বসে ওইটা করতেই হবে, অবশ্য পালনীয়, অবশ্যই সেটাকে পালন করতে হবে। এই সেন্সে কিন্তু থার্ড পারসনের সাথে শ্যাল ব্যবহার হতে দেখা যায়। আইনের বই যত ল লেখা আছে সব জায়গায় দেখবেন শ্যাল ব্যবহার করা, উইল ব্যবহার করা হয় না, ঠিক আছে। তো শ্যাল হচ্ছে মূলত এই আই উই এবং বাধ্যতামূলক কিছু করতেই হবে বোঝাতে আমরা শ্যাল ব্যবহার করি, আর সবার সাথে আমরা উইল ব্যবহার করি। ছোট্ট একটা বিষয় মনে রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ, এখানে বেশি কিছু লাগবে না। যেন বলতে পারি আমি যে দে উইল ভিজিট আস টুমরো, তারা আগামীকাল আমাদের এখানে আমাদের দেখতে আসবে বা আমাদের এখানে বেড়াতে আসবে, আমরা বলতে পারি, অসুবিধা নাই। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আমরা একটু জানবো যে ফিউচার কন্টিনিউয়াসে হচ্ছে আমাদের পড়তে হবে যে ভবিষ্যতে কিছু চলতে থাকবে। দেখেন এগুলো আমি একটু খুব বেশি নোট করাবো না, এগুলো আমাদের খুব বেশি দরকার নাই, শুধু একটু বলে রাখি যে ফিউচার কন্টিনিউয়াস দিয়ে বোঝায় ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে। যেমন ধরেন আপনাদেরকে আমি পড়াচ্ছি, আমি বললাম যে আমি পড়াচ্ছি, আমি এখান থেকে বের হয়ে বাসায় যাব, বাসায় গিয়ে দেখবো আমার মা রান্না করতে থাকবেন, অর্থাৎ আমি বাসায় যেয়ে দেখবো আমার মা রান্না করতেছে, আমি এই বিষয়টা দেখবো। ওই কাজটা ভবিষ্যতে চলতে থাকবে না, আমার রান্না করাটা ভবিষ্যতে চলতে থাকবে, আম্মু রান্নাটা আমি বাসায় গিয়ে দেখবো। এই ভবিষ্যতে কিছু চলতে থাকবে বিষয়টা আমরা ফিউচার কন্টিনিউয়াসে লিখি। আমরা লিখি কিভাবে, আমরা লিখি যে শি শি উইল বি কুকিং, আমরা লিখি শি উইল বি কুকিং, তিনি রান্না করতে থাকবেন, তিনি রান্না করতে থাকবেন ভবিষ্যতে, এখন করছে না, একটু পরে আমি যখন বাসায় যাবো 1 ঘন্টা পরে গিয়ে দেখবো মা রান্না করতেছে। ওই বিষয়টা আমরা ফিউচার কন্টিনিউয়াস দিয়ে বোঝাই, ভবিষ্যতে কিছু একটা চলতে থাকবে। আর ফিউচার পারফেক্ট দিয়ে কি বোঝাই, ফিউচার পারফেক্ট আমাদের একটু লাগবে কয়েকটা জায়গাতে। ফিউচার পারফেক্টে শুধু আপনারা মনে রাখবেন, ফিউচার পারফেক্টে লাগবে যে ভবিষ্যতে কোন একটি কাজ শেষ হয়ে যাবে। যেমন আমি যদি বলি 2041 সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে, আচ্ছা বলেন তো, আমি বলতেছি আমি যাব, আই উইল গো, আমি যাব, আমি উন্নতি করব, এই উন্নতি করব মানে কি, ভবিষ্যতে এটি হবে। আর যখন বলছি বাংলাদেশ 2041 সালে একটি উন্নত দেশ হবে, উন্নত দেশ হয়ে যাবে, তার মানে কি 2041 সালে যেদিন সকালবেলা সূর্য উঠবে প্রথম দিন আমি দেখবো বাংলাদেশ উন্নত হয়ে গেছে, অর্থাৎ কাজটি শেষ, 41 সালে কাজটি হয়ে যাবে। এই যে ভবিষ্যতে কোন একটি সময় কাজটি একদম শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে যাওয়া বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখি, যেমন বলতে পারি যে বাই 2041 বাংলাদেশ উইল হ্যাভ বিন আ ডেভেলপড কান্ট্রি, বাংলাদেশ একটা উন্নত দেশ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ফিউচার পারফেক্টের স্ট্রাকচারই হচ্ছে সাবজেক্টের পরে আমাদেরকে শ্যাল হ্যাভ, আমরা যদি চাই আমরা শ্যাল হ্যাভ অথবা আমরা উইল হ্যাভ, আমরা কি করব, ব্যবহার করব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এবং তারপরে ভার্ব থ্রি দিব, দিলে আমাদের সেটি ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো বাই 2041 বাংলাদেশ উইল হ্যাভ বিন আ ডেভেলপড কান্ট্রি, এখানে বিনটাকে কিন্তু আমি একটা ভার্ব থ্রি হিসেবে ব্যবহার করেছি, উইল হ্যাভ আর বিনটাকে আমি ভার্ব থ্রি হিসেবে ব্যবহার করেছি হওয়া অর্থে, ঠিক আছে, বাংলাদেশ একটা উন্নত দেশ হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম ভাবেই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা ব্যবহার করব। এটিও একটা রুল আছে, দেখবেন বইয়ের মধ্যে রুল লেখা আছে যে বাই প্লাস কোনো টাইম থাকলে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটা রিজনটা হচ্ছে এইটাই যে ওই সময়ের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে, এই জন্য ফিউচার পারফেক্ট টেন্স। আপনি বুঝে পড়লে মুখস্থ করতে হবে না, যদি বুঝে পড়েন মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা।
নেক্সট আমাদের লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমি আজ পর্যন্ত দেখি নাই, আজ পর্যন্ত আমি কোথাও ব্যবহার দেখি নাই, বাট তবু আমাদের জানার জন্য জানতে হয়। এটি খুবই একটা অপ্রয়োজনীয় টেন্স। আমরা শুধু এটি স্ট্রাকচারটা জানি যে এখানে কি থাকবে, সাবজেক্টের পরে আমাদেরকে যেটা করতে হবে শ্যাল হ্যাভ বিন অথবা আমাদেরকে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এবং ওই যে আগে বলেছি সেন্স প্লাস ফর যে টাইম থাকার কথা সেই টাইম কিন্তু এখানেও উল্লেখ থাকবে। ঠিক আছে, এটা মানে হচ্ছে ভবিষ্যতে কোন একটি সময় ধরে কোন একটি কাজ চলতে থাকবে। যেমন আমি বলতে পারি যে হি উইল হ্যাভ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স, তিনি 3 ঘন্টা যাবৎ ঘুমাতে থাকবেন। এই কথাগুলো বলা খুবই মানে মানে অদ্ভুত শোনায়। তিনি 3 ঘন্টা ধরে ঘুমাতে থাকবেন, আমি কিভাবে জানি? 3 ঘন্টায় তিনি ঘুমাবেন, আমি কিভাবে জানি? হ্যাঁ, তো এই জন্য আমরা এই কথাগুলো তেমন একটা বলি না, আমরা ব্যবহার করি না। হি উইল হ্যাভ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স। তো এইটা আমাদের তেমন একটা লাগবে না, বাট আমরা স্ট্রাকচারটা জেনে নিলাম ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা এই পর্যন্ত রেডি থাকলে এবার আমরা আমাদের মূল যেটা পড়াশোনা রাইট ফ্রম ভার্বের মূল আলোচনা যেতে পারবো। হি ইজ ইল অ্যান্ড সো হি উইল গো টু দেয়ার, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স হবে না? হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স হবে। আপনি এন্ড দিয়ে অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স আপনি লিখতে পারবেন যখন আপনি দুইটা ক্লজকে যুক্ত করবেন ভাই। আমরা সিম্পল কমপ্লেক্সের ক্লাসে এগুলো দেখবো ইনশাল্লাহ, আপনার টেনশন নেবেন না। সিম্পল কমপ্লেক্সের যে ক্লাসে আমরা যাব, সিম্পল কমপ্লেক্সের ক্লাসে সুন্দর করে এমন জিনিস শিখবেন যে আপনি অবাক হবেন যে স্যার এত মানে সহজ জিনিস এত সুন্দরভাবে বোঝা যায়, আগে কেন এগুলো জানতাম না। ঠিক আছে, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ, টেনশন নেবেন না। হ্যাঁ, আমরা সামনে এগুলো নিয়ে ডিটেল অনেক কথা বলবো ইনশাল্লাহ। আসেন আমরা টেন্সের বেসিকটা মাথায় নিয়ে নিলাম। আমি খুব দ্রুত পড়িয়েছি ভাই, কারণ টেন্স যদি আমরা খুব ভালো করে শেষ করতে যাই আমাদের অনেক টাইম লেগে যাবে। তো আমি সেগুলো নিয়ে আর সময় নষ্ট করলাম না। আমরা যেটি করছি আপাতত আমাদের মূল পড়াশোনায় আমরা চলে যাব, পরীক্ষায় যেগুলো আসে। দেখেন আমরা আজকে প্রথমে যেটা শিখবো, আমি একটাকে রুল বলবো না, এগুলোকে রুল না, এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্ট। আমাদের এই কনসেপ্টগুলো মাথায় নিলেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। শুধু কনসেপ্টগুলো আমরা মাথায় নিব ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন আমরা শুরুতে যেই বিষয়টা আজকে বুঝতে চাই সেটি হচ্ছে যে আমি ক্লাসের একদম শুরুতে আপনাদের বলেছি যে দেখেন কিভাবে আমার কথাগুলো রুল আকারে আসে। ইউনিভার্সাল ট্রুথ, বলেন তো কোন টেন্স হবে? আমি একটু আগে পড়িয়েছি, বলেন কোন টেন্স হবে? ইউনিভার্সাল ট্রুথ। এরপরে বলেছিলাম হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এবং আরেকটা বলেছিলাম সায়েন্টিফিক ট্রুথ। কোন টেন্সে হবে বলেন তো? এগুলো থাকলে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ছাড়া এগুলো লেখা যায় না। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ছাড়া অন্য টেন্সে লেখা যায় না। ঠিক আছে, এখন যেমন আমি বলতে পারি, দেখেন আমাদের এটা থেকে 36th BCS একটা প্রশ্ন আসছিল। দেখেন প্রশ্নটা এমন ছিল যে দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এই যে এই বাক্যটাতে যদি আপনি খেয়াল করেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটি একটি চিরন্তন সত্য, আপনি সায়েন্টিফিক ট্রুথও বলতে পারেন। এখন এই কাজটিকে আমাদের কোন টেন্সে লিখতে হবে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটিকে লেখা যাবে, অন্য কোনো টেন্সে লেখা যাবে না। সূর্য উদিত হয়, সূর্য উঠে, এক কথায় যদি আমি বলি যে সূর্য উঠতো, আমাকে প্রশ্ন করবেন ভাইয়া এখন কি সূর্য উঠে না? আমি বলি আমি ঘুমাতাম, হেবিচুয়াল ফ্যাক্ট, আমি ঘুমাতাম, প্রশ্ন আসবে আপনি কি এখন ঘুমান না? অর্থাৎ এই যে হেবিচুয়াল ফ্যাক্ট, চিরন্তন সত্য, সায়েন্টিফিক ট্রুথ, আমরা অন্য টেন্সে লিখতে পারি না, আমরা সবসময় লিখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এই 36 BCS এর প্রশ্নটা দেখেন, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, সাবজেক্ট প্লাস ভার্ব 1 লাগবে আমাদের, এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে এটার সাথে কিন্তু একটা এস আমাদের কি করতে হবে? যুক্ত করতে হবে। তো এখানে মুভস আছে, সো এটি আমাদের রাইট আনসার হবে। মুভটা আমরা লিখতে পারবো না, পাস্ট আছে। হ্যাজ মুভ লেখা যাবে না, যে হ্যাজ মুভ বললে হবে যে সূর্য সারা পৃথিবীর চারদিকে ঘুরেছে, ঘোরা শেষ আর ঘুরে না বললে হবে, ভুল হয়ে যাবে। উইল বি মুভিং, ঘুরতে থাকবে বললে হবে, এখনই তো ঘুরে, তাই না? ঘুরতে থাকবে তো আর বলতে পারি না। আর মুভ এখানে এস নাই, সো এটি নেওয়া যাবে না। সো আনসার হচ্ছে মুভস। দেখছেন টেন্সের বেসিক গুলো থেকে প্রশ্ন আসবে, বেসিক বিষয় থেকে প্রশ্ন আসবে। আবার দেখেন সায়েন্টিফিক ট্রুথের কথা বলেছি, সায়েন্টিফিক ট্রুথের একটি প্রশ্ন দেখেন। সায়েন্টিফিক ট্রুথের একটি প্রশ্ন হচ্ছে যে
দেখেন সায়েন্টিফিক ট্রুথে বলতেছে যে এটা আমাদের 38 বিসিএস একটা প্রশ্ন, বলছে যে when water dash it turns into ice, when water dash it turns into ice। তো যদি খেয়াল করেন আপনি, বলছে যে যখন পানি ড্যাশ হয়, যখন পানি জমে যায়, যখন পানি জমে যায় সেটি বরফ হয়ে যায়, ঠিক আছে। এখন উইল ফ্রিজ তো হবে না, কারণ যখন পানি জমে যায়, জমে যাওয়াটা কি একটা সায়েন্টিফিক ট্রুথের ব্যাপার, তাই না। তো এখানে আমরা উইল ফ্রিজ লিখতে পারবো না, ফ্রিজেস লিখতে পারবো, ভার্বের সাথে এস আছে এটি লিখতে পারবো, ফ্রিজ মানে জমে যাওয়া। পাস্ট আছে উড প্লাস ভার্ব নিতে পারবো না, ফ্রোজ হচ্ছে যখন জমে যেত, পাস্ট আমি নিতে পারবো না। তখন আমার আনসার হবে ফ্রিজেস, when water freezes, যখন পানি জমে যায়, it turns into ice, এটি বরফ হয়ে যায়, যখন পানি জমে যায় এটি বরফ হয়ে যায়। এটি কি? এটি হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, সবসময় হয়, চিরন্তন সত্যের মতো, তাই না, চিরন্তন সত্যও বলতে পারি। এই কারণে আমরা এখানে কি করছি, প্রেজেন্ট ইনডিফিনিটে আনসার করছি ভাই। এস খেয়াল করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার এস খেয়াল করতে হবে, খেয়াল করে আনসার করতে হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখবো, ইনটু কথাটা একটু দেখেন, ইনটু, হ্যাঁ এটি একটু জেনে রাখা দরকার। রূপান্তর অর্থে, রূপান্তর অর্থে ইনটু হয়, মনে রাখবেন, রূপান্তর অর্থে ইনটু হয়। ভাই ছিল পানি, সেইটা হয়ে গেছে বরফ, তাহলে একটা জিনিস থেকে আরেকটা জিনিস হয়েছে না, একটা জিনিস থেকে আরেকটা জিনিস হলে সেটাকে ইনটু দিয়ে বোঝাতে হয়, রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে। যেরকম বলতে পারি যে আমরা দেখি যে কি হয়, পানি কি হয়ে যায় বলেন তো, পানি বাষ্প হয়ে যায়। তো যখন আপনি পানি বাষ্প হয়ে যায় বলবেন, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে কিন্তু এভাবে ইনটু ব্যবহার করতে হবে। আপনাকে কি বলতে হবে, যদি আপনি তখন এটা বলেন, আপনাকে বলতে হবে যে যেমন আমি বলতে পারি যে ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, হ্যাঁ, ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, এটার শব্দের অর্থ হচ্ছে যে পানি বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। ভ্যাপর বানানটাতে ইউ আছে, আপনি ইউ দিলেও পারবেন, ইউ না দিলেও পারবেন। ব্রিটিশরা ইউ ব্যবহার করে, আমেরিকানরা ব্যবহার করে না। যেমন কালার, হ্যাঁ, এই যে কালার, এই কালার কিন্তু এইটা লেখে ব্রিটিশরা ইউ দিয়ে লেখে, আর আমেরিকান লেখে COLOR, ঠিক আছে, দুটি সঠিক, হ্যাঁ। তো অনেক জায়গায় দেখবেন যে ইউকে সাপোর্ট করে না, কম্পিউটার দেখবেন ইউ সাপোর্ট করে না, বাট ইউটা ব্রিটিশরা লেখে আর ইউ ছাড়া আমেরিকানরা লেখে, এটা একটু জেনে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমার মনে হয় এই জায়গাতে আপনাদের কোনো কনফিউশন নাই। আমরা 2 নম্বরে যাচ্ছি, 2। আমরা 2 নম্বরে যেটি বুঝবো সেটি হচ্ছে, এখানে আমি কিছু শব্দ লিখেছি, একটু খেয়াল করবেন, আমি একটা শব্দের লিস্ট দিচ্ছি, এবং যারা হচ্ছে একটু সহজ সরল তারা এগুলো মুখস্থ করবে, ঠিক আছে, তারা এগুলো মুখস্থ করবে। যারা সহজ সরল তারা কি করবে, তারা এটাকে মুখস্থ করবে, ঠিক আছে। যে পানি সিঙ্গুলার ভাই, পানি সিঙ্গুলার, এই জন্য এস আমরা যুক্ত করেছি। খেয়াল করেন, এই শব্দগুলোকে যারা সহজ সরল মুখস্থ করবে, কিন্তু যারা একটু বুঝে পড়বে এরা মুখস্থ করবে না। অনেকে আছে যে বই নিয়ে মুখস্থ করবে, রেগুলারলি থাকলে, ওপেন থাকলে, অলওয়েজ থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মুখস্থ করে একদম সারা সকাল পড়বে, পরে দেখবে কিছুই মনে নাই। যারা সহজ সরল তারা এটা করবে, আর যারা বুঝে যে মুখস্থ করে লাভ নাই, আমি এটাকে ইউটিলাইজ করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না, তারা কি করবে জানেন, তারা শুধু শব্দগুলোর অর্থ জানবে। খেয়াল করেন কেন বলছে এই কথা। অলওয়েজ মানে সব সময়, ওপেন মানে প্রায়ই করি, ইউজুয়ালি মানে সাধারণত করি, হার্ডলি মানে কদাচিৎ করি, সেলডম মানে কদাচিৎ করি। ভাই এই যে এখানে যে শব্দগুলো লিখেছি, সবগুলো শব্দ দিয়ে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে হেবিচুয়াল ফ্যাক্ট। হেবিচুয়াল ফ্যাক্ট বোঝায় কি বোঝায়, অভ্যাস বোঝায় ভাই, অভ্যাস বোঝায়। আমি সব সময় করি, এটা আমার অভ্যাস। আমি প্রায় সেখানে যাই, এটিও আমার অভ্যাস। আমি প্রায় যাই, সময় পাইলেই যাই, এটা আমার অভ্যাস। আমি সময় পাইলেই সেখানে ঘুরতে চলে যাই। আমি সাধারণত যাই, সাধারণত মানে কি অভ্যাস। হার্ডলি মানে হচ্ছে মাঝে মাঝে যাই, হার্ডলি শব্দের অর্থ সে ওপেনের মতো, প্রায় যাই আর কি, কদাচিৎ, মাঝে মাঝে যাই, এটা আমার অভ্যাস। সেলডম মানে কদাচিৎ, প্রায়, মাঝে মাঝে আমি এই কাজটি করি, প্রায় আমি কাজটি করি, অভ্যাস বোঝায়। জেনারেলি সাধারণত করি, নর্মালি সাধারণত করি, সামটাইমস মাঝে মাঝে করি। অকেশনালি হচ্ছে যে আপনি মাঝে মাঝে কাজটি করেন, কোন একটা উপলক্ষে কাজটি করেন, কোন একটা অনুষ্ঠানকে সামনে রেখে কাজটি করেন। আপনি এক টাইমস, ডেইলি, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি,
আপনি দেখেন এভরি প্লাস টাইম, যখন বললেন প্রতিদিন, প্রতি সকালবেলা আপনি কোন একটা কাজ করেন, কি করেন আপনি অভ্যাসবশত করেন, প্রতি সকালে আপনি নাস্তা খান, অভ্যাসবশত তো খান, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অন প্লাস ডে থাকে, যেমন আমি বলতেছি অন হলিডে, ছুটির দিনগুলোতে, অন হলিডেজ আই লাভ টু গো অ্যারাউন্ড উইথ মাই ফ্রেন্ডস, যে ছুটির দিনগুলোতে আমি আমার বন্ধুদের সাথে চারদিকে ঘুরতে পছন্দ করি। বলতে পারি না? বলতে পারি। এখন বলছে অন সানডেজ, রবিবার গুলোতে, অন সানডেজ রবিবার গুলোতে আই লাভ টু গো সিনেমা, আমি সিনেমায় যেতে ভালোবাসি, আমি সিনেমা দেখতে ভালোবাসি। তাহলে এই যে আমি অন সানডেজ বলছি, অর্থাৎ রবিবার গুলোতে আমি কাজটি করি ভাই, রবিবার গুলোতে কাজটি করি। এই সবগুলো জিনিস দিয়ে বোঝায় হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমার অভ্যাস ভাই, ওই দিনগুলোতে আমি এটুকু করি। আর আমরা পড়েছি হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। সো মুখস্থ করবেন না, শুধু এগুলো অর্থগুলো জানেন, অর্থগুলো জানেন, অর্থগুলো জানেন, অর্থগুলো জানলে হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। সো মাথায় এই শব্দগুলো মুখস্থ করার দরকার নেই। আমি আপনাদের কাজ দিলাম, ভাষাগুলো অর্থ মুখস্থ, আমি অনেকগুলো অর্থ বলে দিয়েছি, যে দু একটা জানেন না একটু মোবাইল থেকে ডিকশনারি দেখে একটু লিখে ফেলবেন, অর্থ জেনে পড়বেন, ঠিক আছে? মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করে আপনি মনে রাখতে পারবেন। আপনি কয়টা মনে রাখবেন, আপনি কয়টা মনে রাখবেন, ঠিক আছে? এরকম পাস্ট ইনডিফিনিটে আসবে, ফিউচারের আসবে, প্রেজেন্ট পারফেক্টে আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের আসবে, আপনি কয়টা লিস্ট মনে রাখবেন? সো অর্থ জানবেন ভাই, মুখস্থ করবেন না, মুখস্থ করা নিষেধ, আমি বলে দিলাম, মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে না। দেখেন এটি আমাদের আজকে লাস্ট এক্সাম্পল, আমরা এটি দেখে শেষ করব আজকে। যেমন এইটি আছে এখানে, হি ওফেন কামস হিয়ার, দেখেন হি ওফেন কামস হিয়ার, সে তিনি এখানে প্রায়ই আসেন, যেহেতু ওফেন আছে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। ইউজুয়ালি আছে প্রেজেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, হ্যাঁ, আই ইউজুয়ালি টেক ব্রেকফাস্ট এট 7:30 AM, যে আমি সকাল 7:30টায় সাধারণত নাস্তা করি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই জন্য কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। তবে যেই শব্দগুলো লিখলাম, এই শব্দগুলো দেওয়ার পরে আপনাকে বোকা বানানোর আরেকটি সুযোগ আছে। আপনাকে এই শব্দগুলো দিয়ে, আপনি তো এই শব্দগুলো দেখলে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে চাইবেন, কিন্তু এখানেও ঝামেলা আছে। আগামী দিন এগুলো থাকলেও কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, সে আলোচনা করব। আজকে আমি এই পর্যন্ত শেষ করতে চাই, ক্লাসটি বেশি বড় করতে চাই না। আপনাদের সাথে আবার কথা হচ্ছে আগামী রবিবার, আমরা ইনশাল্লাহ এইটার পর থেকে ইনশাল্লাহ শুরু করব। তবে আপনারা অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো একটু রিভিশন দিবেন, প্লিজ একটু রিভিশন দিবেন ভাই। আপনার জন্য কষ্ট করছি, আমি চাই আপনারা অনেক ভালো করেন। আপনারা ভালো করলে খুব ভালো লাগবে, তখন মনে হবে যে কাজগুলো করেছে এগুলো মানে ঠিক আছে, এগুলো সফল হয়েছে, পরিশ্রমগুলো ঠিক আছে। আর ব্যর্থ হলে খুব খারাপ লাগবে, ঠিক আছে? একটু রিভিশন করেন। রাইট ফর্ম ভার্বটি শেষ হলে, রাইট ফর্ম ভার্বের টপিকটি শেষ হলে আমি দুটি টপিকের একসাথে একটি শীট দিব এবং একসাথে এগুলোর একটা পরীক্ষা নেব, ঠিক আছে? একসাথে একটা পরীক্ষা হবে। তো সেই পর্যন্ত আপনারা একটু পড়াশোনা করেন। আজকে অনেক কিছু আমি খুব দ্রুত শেষ করে ফেলেছি, আপনারা একটু ভালোভাবে আবার এই জিনিসগুলোকে একটু দেখবেন, দরকার হলে বই থেকে একটু পড়বেন, ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নয়তো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এক্সামিনেশন বেশি করে করান, এক্সামিনেশন বেশি করে করান মানে কি ভাই? এতদিন বোকার মতো মুখস্থ করেছি, থ্যাংকস স্যার। জি, মুখস্থ করার দরকার নেই আপু, একদম মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, মুখস্থ করবেন না, আপনারা মুখস্থ করে এগুলো মনে রাখতে পারবেন না, ঠিক আছে? বুঝে পড়েন। আমি টেন্সের আজকে অনেকগুলো ব্যাপার বলেছি, তো একটা একটা করে কোন টেন্সের কি বিষয়গুলো, এগুলো এই জন্য আপনাদের বলেছি কারণ ওগুলো থেকে আমাদের বাকি কথাগুলো আসবে। এই যে এইটা যদি আপনাকে টেন্সের আলোচনা না করে আসতাম, আমি কিন্তু আপনাকে এগুলো বুঝাতে পারতাম না, যেগুলো কেন আমরা মুখস্থ করব না, ঠিক আছে? যারা শুধু রুল বানিয়ে মুখস্থ করে তাদের মাথা বোঝা হয়, এভাবে শেষ করা যায় না। আচ্ছা, এক্সাম হলে ভালো হবে, এক্সাম নিব, শীট শেষ করে আমরা যখন প্র্যাকটিস শীট দিব তারপর এক্সাম হবে ভাই। শীট কখন দিব? শীট হচ্ছে আজকের ক্লাসের যে লেকচার শীটটি, এটা কালকে সকালে আপনারা আমার প্রোফাইলে পাবেন, ঠিক আছে? আমার প্রোফাইলের লিঙ্কটা কমেন্টে দেয়া আছে, এখান থেকে আমার প্রোফাইল থেকে আপনারা পাবেন। কারণ এই শীটগুলো বিভিন্ন জায়গায় দেই না কেন, এলোমেলো হবে, কারণ এই ক্লাসটা আমার পেজে হয়, রিয়াদ ভাইয়ের ক্লাস পেজে হয়, কয়েকটা গ্রুপে হয়, অনেক জায়গাতে হয়। এই জন্য আমি শীটটা শুধুমাত্র আমার প্রোফাইল থেকে ঠিক করেছি, শুধু ওখানে দিব, আর কোথাও দিব না। সো আপনারা শুধু প্রোফাইল থেকে শীটের লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমার প্রোফাইলের লিঙ্কটা কমেন্টে দেয়া আছে, ঠিক আছে? আর আপু বলেছি আমরা আমাদের ক্লাস শেষ হলে, টপিক শেষ হলে পরীক্ষা নিব, অবশ্যই পরীক্ষা নিব। আপনাদের তো আমরা ছেড়ে দিব না, হ্যাঁ, আপনাদের ছেড়ে দেব। আপনাদের যেহেতু আপনাদের দায়িত্ব কাঁধে, নিজ দায়িত্ব তুলে নিয়েছি, আপনাদের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রিপজিশনের ক্লাস রাইট ফ্রম ভার্বের পরে নিয়েন।
ভাই আমাদের একটা সিরিয়াল আছে, আমি সিরিয়াল ছাড়া পড়াই না, আমার নিজস্ব একটা প্ল্যান আছে, আমি প্ল্যান মতো পড়াবো। আপনারা হুটহাট কিছু বললে আমি পড়াতে পারবো না, কারণ আমার নিজস্ব একটা প্ল্যান আছে, আমি স্টুডেন্টগুলোকে কোন ওয়েতে কোথায় নিয়ে যাব, ঠিক আছে? সো ওয়েট করেন, সবই পাবেন, সময় লাগবে, ঠিক আছে? সবই আসবে। আচ্ছা, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, কোনটা দেখে আসতে বলেছেন? কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো আপনাদের দেখতে বলেছে। আহ, জি, এনটিআরসির পরীক্ষা যতদিন না হচ্ছে আপনাদের সাথে থাকবো ভাই। আপনারা যারা এখন বাসায় নিজেরা নিজেরা পড়তে চান, আপনারা হচ্ছে বাসায় হচ্ছে ইডিয়ম ফ্রেজ, হ্যাঁ, ইডিয়ম এবং হচ্ছে ফ্রেজ, এগুলো আপনারা মুখস্থ করা শুরু করেন। ইডিয়ম ফ্রেজ আপনারা মুখস্থ করেন, কারণ এখানে আমার খুব বেশি একটা পড়ানোর কিছু নাই। আপনারা এটার সাথে হচ্ছে যে গ্রুপ ভার্ব, যেগুলো গ্রুপ ভার্ব থাকে, এই গ্রুপ ভার্ব গুলো আপনারা একটু পড়া শুরু করেন। এখানে আমার খুব বেশি কিছু বোঝানোর নাই, এগুলো নিজেরা যত পড়বেন তত ভালো হবে। এছাড়া হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম আমার তেমন কিছু করার থাকবে না, এগুলো আপনাদেরকে পড়তে হবে। তবে এগুলো পড়ার আগে, সবার আগে হচ্ছে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ভালোভাবে পড়েন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সবচেয়ে ভালোভাবে এগুলোকে পড়তে হবে, ঠিক আছে? এগুলো আগে, সবার আগে পড়তে হবে। আমি যদিও পরবর্তীতে এগুলোর উপর একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব আপনাদের কোর্সের একদম শেষ দিকে, কারণ আগে সাজেশনটা দিতে চাচ্ছি না, একটু সময় নিয়ে রেডি করতে হবে। কিন্তু আপনারা এগুলো নিজেরা আগে পড়েন, এবং পড়ার সিস্টেম হবে আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়তে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়া হয়ে গেলে তারপর আপনি বইয়ের মধ্যে যেগুলো থাকবে, আরো যেগুলো মানে চ্যাপ্টার ওয়াইজ থাকে, সেগুলো রিডিং করবেন, বারবার রিডিং। মানে আপনি টার্গেট করেন প্রতিদিন 50টা গ্রুপ ভার্ব রিডিং করবেন, 50টা ফ্রেজ রিডিং করবেন, 50টা সিনোনিম অ্যান্টোনিম রিডিং করবেন। শুধু রিডিং করতে হবে বারবার, মুখস্থ করে আপনি কুলাতে পারবেন না। বারবার পড়তে একটা সময় আপনি দেখলে বুঝে যাবেন এটার আনসার এটা হবে। বাট এই টপিকগুলো আপনারা একটু পড়া শুরু করেন, আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? পড়া শুরু করেন, ওকে? ইংলিশ রিটেন উন্নতি করার উপায় কি? ভাই, সিম্পল কমপ্লেক্স খুব ভালো জানতে হবে, প্রচুর টেক্সট পড়তে হবে, পত্রিকা থেকে, রিটেনের গাইড থেকে প্রচুর টেক্সট পড়তে হবে, ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে, তখন আপনি একটা সময় গিয়ে ভালো করতে পারবেন। তবে রিটেনে ভালো করার জন্য একজন ভালো মেন্টর দরকার হয়। ভালো একজন মেন্টর ছাড়া রিটেনে আপনি লিখলেন, সেটা কি ঠিক আছে কিনা, ভুল আছে কিনা, এগুলো আসলে ঠিকঠাক মতো বোঝা যায় না, ঠিক আছে? বোঝা যায় না। আচ্ছা, আর হচ্ছে ওকে, আমি আর কোনো প্রবলেম দেখছি না। জি, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর আমি কোনো কমেন্ট দেখছি না আপনাদের। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আগামী দিন কথা হচ্ছে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।